আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অ্যাক্সিস মেডিকেল স্কুল বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম মেডিকেল স্টুডেন্টদের জন্য, এবং অ্যাক্সিস মেডিকেল স্কুল নিয়ে এসেছে রিভিউ ক্লাস, এবং আজকে কমিউনিটি মেডিসিনের 13তম রিভিউ ক্লাস। সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে আছি আমি আপনাদের হোস্ট হুমায়রা তাহের প্রমি। পড়াশোনা করছি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ, এবং আমার সেশন 2017-18। এবং আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন মালিহা তাসনিম ফাতেমা মেধা আপু। আপু পড়াশোনা করছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে, এবং আপুর সেশন 2016-17। আপু কিন্তু কমিউনিটি মেডিসিনে অনার্স পেয়েছেন, এবং আপু ফার্স্ট প্রফে 6th পজিশন লাভ করেছেন এবং সব সাবজেক্টে অনার্স পেয়েছেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই তো আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আজকে হচ্ছে আমি সবার জন্য বলে দিচ্ছি আমাদের টপিকটা হচ্ছে ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ। সো আমি আশা করছি সবাই শেষ পর্যন্ত থাকবেন, এবং আহ এবং সবার অনেক অনেক উপকার হবে ক্লাসগুলো করার মাধ্যমে। আপু আপনি শুরু করে দিন। আচ্ছা, আজকের যে টপিক সেটা হচ্ছে ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ, এবং এটা আসলে অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ টপিক বোথ ভাইভা এবং রিটেনের জন্য। কারণ এখান থেকে সবসময় একটা দুইটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় এবং রিটেনে সবসময় আসে। তাহলে আমি আজকে ভাইভা এবং রিটেনের কোয়েশ্চেনগুলো আলাদা আলাদা করে বলে দিব। তাহলে এই চ্যাপ্টারটা শুরু করার প্রথমেই আমাদেরকে আসলে জানতে হবে যে তাহলে ম্যাটারনাল এবং চাইল্ড হেলথের ডেফিনেশন কি, এটা বলতে আমরা কি বুঝি। তাহলে এক কথায় যদি বলি তাহলে হচ্ছে দ্য টার্ম এমসিএইচ রেফার্স টু দ্য প্রোমোটিভ, প্রিভেন্টিভ, কিউরেটিভ অ্যান্ড রিহ্যাবিলিটেটিভ হেলথ কেয়ার ফর মাদার্স অ্যান্ড চিলড্রেন। খুবই সোজা একটা ডেফিনেশন, কারণ এই প্রোমোটিভ, প্রিভেন্টিভ, কিউরেটিভ এবং রিহ্যাবিলিটেটিভ হেলথ কেয়ার এই চারটা পয়েন্ট সম্পর্কে কিন্তু আমরা সেই ফার্স্ট চ্যাপ্টার থেকেই পড়ে এসেছি। এরপর যদি আমরা ডেফিনেশনটাকে আরো একটু বড় করতে চাই, আরো একটু ভালো নাম্বার পাওয়ার জন্য, তাহলে বলতে পারি যে টু রিডিউস ম্যাটারনাল, perinatal, infant and child mortality and morbidity, health status of these groups of population এইটুকু বললেই আসলে ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথের যে ডেফিনেশনটা আছে সেটা হয়ে যাবে। এরপর ডেফিনেশনের পরেই আসে কম্পোনেন্ট অফ এমসিএইচ। কম্পোনেন্ট অফ এমসিএইচ এর মধ্যে আছে ম্যাটারনাল হেলথ, যেটা প্রথমেই আছে, তারপর অবশ্যই চাইল্ড হেলথ থাকবে, তারপর ফ্যামিলি প্ল্যানিং আছে, স্কুল হেলথ আছে, হ্যান্ডিক্যাপড চিলড্রেন আছে, এবং কেয়ার অফ দ্য চিলড্রেন ইন স্পেশাল সেটিং আছে। মূলত এই 6টা কম্পোনেন্ট নিয়েই আমাদের এমসিএইচ গঠন করা হয়, এবং এই 6টা কম্পোনেন্টে তাহলে অবজেক্টিভ গুলা কি সেটাও আমাদেরকে জানতে হবে, এবং এটা ভাইবার জন্য অনেক ইম্পর্টেন্ট। এবং মাঝে মধ্যে ছোট ছোট যে রিটেনের যে কোয়েশ্চেন গুলা থাকে সাথে, সেখানেও কিন্তু দেওয়া হয়ে থাকে যে অবজেক্টিভস অফ এমসিএইচ সার্ভিস। তাহলে সেইখানে 3টা আছে পয়েন্ট। সেখানে প্রথম পয়েন্ট যেটা আমরা ডেফিনেশনেই বলেছিলাম যে রিডাকশন অফ ম্যাটারনাল, পেরিন্যাটাল, ইনফ্যান্ট অ্যান্ড চাইল্ড মর্টালিটি অ্যান্ড মরবিডিটি। এর পরের দুইটা কিন্তু আমাদের ডেফিনেশনে নাই, কিন্তু আমাদেরকে জানতে হবে যে প্রমোশন অফ রিপ্রোডাক্টিভ হেলথ, এবং আরো একটা আছে প্রমোশন অফ ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট অফ চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট উইদিন দ্য ফ্যামিলি। তাহলে প্রথমটা আমরা ডেফিনেশন থেকে জানতে পারবো, দ্বিতীয়টা আমাদের ম্যাটারনাল হেলথ সম্পর্কিত, এবং তৃতীয়টা আসলে আমাদের চাইল্ড হেলথ সম্পর্কিত। এই গেল আমাদের এমসিএইচ সম্পর্কে প্রাথমিক কথাবার্তা। এরপর আমরা আসি যে নিউ কনসেপ্ট অফ এমসিএইচ কেয়ার, যেটা আসলে রিটেনে আসতে পারে, কিন্তু আমি বলবো যে 1 স্টার, এটা একদম বেশি গুরুত্বপূর্ণ এমন না। তাহলে প্রথমেই আসি ইন্টিগ্রেশন অফ কেয়ার, তারপর হচ্ছে রিস্ক অ্যাপ্রোচ, তারপর ম্যান পাওয়ার চেঞ্জ, এবং এরপর আসে প্রাইমারি হেলথ কেয়ার।
তাহলে এখানে যে আমি যে 4টা পয়েন্ট বললাম, এই 4টা পয়েন্টের যদি আমি ভিতরে 1-2টা লাইন ভালো একটু পড়ে যাই তাহলেই রিটেনের জন্য হয়ে যাবে। এটা আসলে ভাইভাতে তেমন জিজ্ঞেস করে না। কিন্তু আমি এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করব এই জিনিসটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, বিশেষ করে ভাইভার জন্য। সাধারণত এটা জিজ্ঞেস করা হয়েই থাকে যখন এমসিএচ টপিকটা আমাদের কাছে আসে। তাহলে এই কোয়েশ্চেনটা কি, সেটা হচ্ছে এক্সপ্লেইন মাদার অ্যান্ড চাইল্ড ইজ ওয়ান ইউনিট। মা এবং বাচ্চা কিভাবে একটাই ইউনিট হয়, কিভাবে আমরা কনসিডার করতে পারি, এবং ঠিক সেই জন্যই আমরা যে এইখানে এমসিএচ এর মধ্যে ম্যাটার্নাল এবং চাইল্ড কেয়ার দুইটাকে একসাথে আমি দিচ্ছি, সেটার কারণটা কি সেটা আমাকে জাস্টিফাই করতে বলা হবে। তাহলে এখানে প্রথমেই আসবে যে যখন অ্যান্টিনেটাল পিরিয়ড তখন কিন্তু ফিটাসটা মাদারের একটা পার্ট। ফিটাস কিন্তু তখন মাদারকে ছাড়া বাঁচতে পারবে না। তাহলে এটাই প্রথমে আসবে যে ডিউরিং দ্য অ্যান্টিনেটাল পিরিয়ড দ্য ফিটাস ইজ দ্য পার্ট অফ দ্য মাদার। তারপর হচ্ছে চাইল্ড হেলথ ইজ ক্লোজলি রিলেটেড টু ম্যাটার্নাল হেলথ। আমরা জানি যে অ্যান্টিনেটাল পিরিয়ডে বিভিন্ন ম্যাটার্নাল ইনফেকশনের সরাসরি প্রভাব কিন্তু চাইল্ডের উপর এসে পড়ে। তারপর আসে যে সার্টেন ডিজিজেস অ্যান্ড কন্ডিশনস অফ দ্য মাদার ডিউরিং প্রেগনেন্সি, এই যে সিফিলিস, জার্মান মিজেলস, তারপর ড্রাগ ইনটেক আর লাইকলি টু হ্যাভ দেয়ার ইফেক্ট আপন দ্য ফিটাস। এই যে সেম কথাই যে বিভিন্ন ডিজিজের ইফেক্ট কিন্তু চাইল্ডের উপর এসে পড়ে। এটা গেল অ্যান্টিন্যাটালের ক্ষেত্রে। কিন্তু পোস্ট ন্যাটালের ক্ষেত্রে যখন আফটার বার্থ দ্য চাইল্ড ইজ ডিপেন্ডেন্ট আপন দ্য মাদার ইউজুয়ালি ফর দেয়ার ফুড, এবং আমরা জানি যে 6 থেকে 9 মাস পর্যন্ত কিন্তু একটা বাচ্চা এক্সক্লুসিভলি মায়ের উপর নির্ভরশীল থাকে তার খাবারের জন্য। এরপর হচ্ছে ইন দ্য কেয়ার সাইকেল অফ উইমেন দেয়ার আর ফিউ অকেশনস ওয়েন সার্ভিস টু দ্য চাইল্ড ইজ নট সাইমultaneously কল্ড ফর। মানে এটা বলতে বোঝাচ্ছে যে যখন আমরা মাকে কোনো সেবা দিচ্ছি তখন কিন্তু দেখা যায় যে কোনো একটা মা কোনো একটা অসুবিধা হলো, যে পোস্টন্যাটাল তার কোনো একটা ইনফেকশন হলো, তখন কিন্তু দেখা যায় যে যে বাচ্চাটা আছে তাকেও কিন্তু সাইমেলটেনিয়াসলি তাকে আলাদা জায়গায় নিয়ে যাওয়া পসিবল হয় না। তাহলে একটা নির্দিষ্ট অবকাঠামোর মধ্যে যদি একই সাথে ম্যাটার্নাল এবং চাইল্ড হেলথ কেয়ার থাকে তাহলে একই সাথে মাকে এবং বাচ্চাকে কিন্তু আমি একই সাথে চিকিৎসা দিতে পারবো। এরপর সবার লাস্ট যেটা, সেটা হচ্ছে দ্য মাদার ইজ অলসো দ্য ফার্স্ট টিচার অফ দ্য চাইল্ড। এবং ঠিক এই 6টা পয়েন্টের কারণেই কিন্তু আমরা মাদার এবং চাইল্ডকে একটা ওয়ান ইউনিট হিসেবে কনসিডার করতে পারি। এরপর আসে আরেকটা কোয়েশ্চেন যেটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ম্যাটারনিটি সাইকেল। ম্যাটারনিটি সাইকেলের ক্ষেত্রে আমরা এখানে দেখি যে প্রথমেই আসে ফার্টিলাইজেশন, এবং ফার্টিলাইজেশন সম্পর্কে আসলে আমরা সবাই জানি। এবং ফার্টিলাইজেশনের পরের পিরিয়ডটা হচ্ছে অ্যান্টিন্যাটাল অর প্রিন্যাটাল পিরিয়ড। এবং এটা ঠিক কখন থেকে কখন, এটা হচ্ছে ফার্টিলাইজেশন থেকে যখন অনসেট অফ ট্রু লেবার পেইন আসবে, ফলস লেবার পেইন কিন্তু না, একদম ফার্টিলাইজেশন থেকে অনসেট অফ ট্রু লেবার পেইন পর্যন্ত সময়টাই হচ্ছে অ্যান্টিনেটাল অর প্রিন্যাটাল পিরিয়ড। তারপর হচ্ছে ইন্ট্রান্যাটাল পিরিয়ড, যেটা হচ্ছে মূলত আমার যে চাইল্ড বার্থের যে আসল প্রসেসটা সেইটা, এবং ফোর্থ নাম্বারটা হচ্ছে পোস্ট ন্যাটাল পিরিয়ড। এবং দুইটা ম্যাটারনিটি সাইকেলের মাঝখানে থাকে একটা ইন্টার কনসেপচুয়াল পিরিয়ড, এবং এগুলা নিয়েই আসলে মূলত ম্যাটারনিটি সাইকেল ফর্ম হয়। এবং তাহলে আমাদেরকে জানতে হবে যে ঠিক ম্যাটারনিটি সাইকেলের যে ডিউরেশন গুলো, কোনটা অ্যান্টিন্যাটাল, কোনটা ইন্ট্রান্যাটাল, কোনটা পোস্টন্যাটাল। এরপর আমাদেরকে কিছু টার্ম সম্পর্কে জানতে হবে, যেমন জিজ্ঞেস করতে পারে যে অ্যাক্সিডেন্টাল অ্যাবর্শন কি এবং ইন্ট্রা ইউটেরাইন ডেথ কি। দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। যেমন আমরা জানি যে যে কোনো চাইল্ডের ক্ষেত্রে এজ অফ ভায়াবিলিটি হচ্ছে 28 উইক। তো এজ অফ ভায়াবিলিটির আগে যদি বাচ্চাটা হয়ে যায় বা বাচ্চাটার ডেথ হয়, অবশ্যই এজ অফ ভায়াবিলিটি আগে যদি বাচ্চা হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে চান্স থাকে বাচ্চাটা মরে যাওয়ার, তাহলে সেইটাকে কিন্তু আমরা অ্যাক্সিডেন্টাল অ্যাবর্শন বলবো। কিন্তু 28 উইকস পর যদি ফিটাল ডেথ হয় তাহলে আমরা সেটাকে ইন্ট্রা ইউটেরাইন ডেথ বলবো। তাহলে এই জিনিসটাই হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য, এবং সেটা আমাদেরকে জানতে হবে। এবং আরো কিছু টার্ম, যেমন প্রি ম্যাচিউর ইনফ্যান্ট বলতে কি বুঝি, 28 থেকে 37 উইকস পর্যন্ত প্রি ম্যাচিউর ইনফ্যান্ট। এরপর হচ্ছে যে ফুল টার্ম কতটুকু, ফুল টার্ম কিন্তু আসলে আমরা জানি
যে 37 থেকে 42 পর্যন্ত হচ্ছে উইকস পর্যন্ত ফুল টার্ম এবং পোস্ট টার্ম হচ্ছে 42 এর পরে। এই কয়েকটা টার্ম কিন্তু ভাইভাতে মাঝে মধ্যে জিজ্ঞেস করা হয়ে থাকে। এরপর আমরা আসি রিটেনের জন্য ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে দ্য মেজর এমসিএইচ প্রবলেমস ইন বাংলাদেশ। তো মেজর এমসিএইচ প্রবলেমস এর মধ্যে মূলত 3টা ব্রড হেডলাইন আছে এবং এই 3টা ব্রড হেডলাইনের ভিতর আবার কিছু ছোট ছোট পয়েন্ট দেওয়া আছে। এই জিনিসটা আসলে বুঝিয়ে বলার কিছু নাই, এই জিনিসটা আমাদেরকে একটু মুখস্থ করে নিতে হবে এবং রিটেনের জন্য কিন্তু এই কোয়েশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। তো আমি পয়েন্ট 3টা বলে যাই। একটা হচ্ছে ম্যাল নিউট্রিশন, যেমন যে কোনো ম্যাল নিউট্রিশাস বেবিরই কিন্তু এনিমিয়া হওয়ার অনেক পসিবিলিটি আছে। তারপর বেবির যে ম্যালনিউট্রিশন তো হবেই, প্লাস হচ্ছে মাদারের যদি ম্যালনিউট্রিশন হয় তাহলে টক্সিমিয়াস অফ প্রেগনেন্সি হতে পারে, যেটা তারপর পোস্টপার্টাম হেমোরেজ হতে পারে এগুলো, এবং এই ক্ষেত্রে কি কি মেজার নিতে পারে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করব। তারপর হচ্ছে ইনফেকশন নিয়ে আগেও আসলে বলেছি যে অ্যান্টিনেটাল পিরিয়ডে মাদারের কোনো ইনফেকশন থাকলে সেটার ইফেক্ট ফিটাসের উপর পড়ে। এবং লাস্টটা হচ্ছে আনকন্ট্রোলড রিপ্রোডাকশন। এবং আমরা জানি যে সাধারণত বলা হয় যে দুটো বাচ্চার মধ্যে, প্রথম বাচ্চা এবং দ্বিতীয় বাচ্চার মধ্যে একটা ইন্ট্রাকনসেপচুয়াল যে পিরিয়ড থাকে সেটা 3 ইয়ার রাখা উচিত আইডিয়ালি। এবং যদি আমি সেটাকে না রাখতে পারি তাহলেই কিন্তু কিছু সমস্যা দেখা দেয়, যেমন মাদারের ক্ষেত্রে এনিমিয়া হতে পারে, তারপর অ্যাবর্শনের রিস্ক কিন্তু অনেক বেড়ে যায়, তারপর অ্যান্টিপার্টাম হেমোরেজও অনেক বেড়ে যায়, এবং পুরো দেখা যায় যে ম্যাটার্নাল হেলথের উপর কিন্তু একটা অ্যাডভার্স ইফেক্ট পড়ে। তাহলে কিন্তু আনকন্ট্রোলড রিপ্রোডাকশনও একটা গুরুত্বপূর্ণ জিনিস। এরপর আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন সেটা হচ্ছে যে হাই রিস্ক মাদার এবং হাই রিস্ক বেবি। এই দুইটা জিনিস কিন্তু বোথ রিটেন বলি, ভাইভা বলি, এমসিকিউ বলি, সবকিছুর জন্যই অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এই জিনিসটা যে শুধুমাত্র থার্ড ইয়ারেই লাগবে এমন কিন্তু না, এই জিনিসটা কিন্তু আমাদের সারা জীবনই লাগবে যতদিন আমরা ডাক্তারি করছি, যে ঠিক কারা কারা হাই রিস্ক মাদার এবং কারা কারা হাই রিস্ক বেবি, এবং এদের উপর কিন্তু আমাদেরকে কেন জানতে হবে, কারণ এদের উপর আমাদেরকে স্পেশালি একটা অ্যাটেনশন দিতে হবে। একদম প্রথম থেকে কিন্তু এদেরকে মেডিকেল সেটিং এর মধ্যে আনতে হবে। তাহলে এইখানে আমরা যদি দেখি হাই রিস্ক মাদারের মোটামুটি 14টা পয়েন্ট আছে, এবং আমি যদি 14টা পয়েন্ট একদম সিরিয়ালি ছোটস্থ মুখস্থ করে নিই, এই জিনিসটা একটু মুখস্থ করতে হবে, তাহলে কিন্তু ভালো নাম্বার ক্যারি করার পসিবিলিটি পাওয়া যায়। তাহলে প্রথমেই আসি, যে প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে এল্ডারলি প্রাইমি, মানে যাদের প্রথম বাচ্চাটা 30 বছর অথবা তার চেয়ে বেশি বয়সে হয় তাদেরকে আমি হাই রিস্ক মাদার বলবো। তারপর হচ্ছে শর্ট স্টেচার প্রাইমি, মানে হচ্ছে যাদের যেসব মহিলাদের উচ্চতা একটু কম, যেমন দেখা যায় 140 সেন্টিমিটার অ্যান্ড বিলো, তারা হচ্ছে হাই রিস্কে পড়ে যাবে। এরপর হচ্ছে ম্যাল প্রেজেন্টেশন আছে, আমরা জানি ব্রিচ আছে, ট্রান্সভার্স লাই আছে, এরাও কিন্তু হাই রিস্ক। তারপর অ্যান্টিপার্টাম হেমোরেজ যাদের হয়ে থাকে অ্যান্টিপার্টাম, তারপর থ্রেটেন্ড অ্যাবর্শন, মানে হচ্ছে যাদের পুরো প্রেগনেন্সি পিরিয়ডে কিন্তু যাদের দেখা গিয়েছে যে ব্লিডিং, পারভেজাইনাল ব্লিডিং দেখা গিয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু থ্রেটেন্ড অ্যাবর্শন বলে। তারপর আসে প্রিক্ল্যামশিয়া অ্যান্ড এক্ল্যামশিয়া, তারপর এনিমিয়া আছে, টুইনস আছে, তারপর প্রিভিয়াস হিস্ট্রি অফ স্টিল বার্থ, ইন্ট্রাইউটেরাইন ডেথ, এগুলো আছে। এবং আরো অনেকগুলো পয়েন্ট আছে, যেমন ডায়াবেটিস মেলাইটাস এবং আদার যেসব ক্রনিক ডিজিজ আছে, জেনারেল ডিজিজ আছে, সেসব ডিজিজের পেশেন্টরা যদি বাচ্চা নিতে চায় তাহলেও কিন্তু আমরা তাদেরকে হাই রিস্ক মাদারে নিতে হবে এবং সেই অনুযায়ী তাদেরকে কেয়ার নিতে হবে। এবার আমরা আসি হাই রিস্ক বেবিতে। হাই রিস্ক বেবিটাও অনেক ইম্পর্টেন্ট, এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি 9টা পয়েন্ট আছে, এবং 9টা পয়েন্টের মধ্যে প্রথম যে পয়েন্টটা সেটাই কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, যে লো বার্থ ওয়েট বেবি। তাহলে আমাদেরকে জানতে হবে লো বার্থ ওয়েট বেবি কারা, সেটা সম্পর্কে এই চ্যাপ্টারের লাস্টের দিকে আমরা আলোচনা করব। এবং আরো আছে টুইনস আছে, তারপর বার্থ অর্ডার 5 অর মোর, মানে পঞ্চম বাচ্চা অথবা তার চেয়ে বেশি হলে, যারা আর্টিফিশিয়াল ফিডিং এ বড় হয় তারা। তারপর হচ্ছে যেসব চিলড্রেনের পিইএম থাকে, ডায়রিয়া থাকে তারা। তারপর কনজেনিটাল ইনফেকশন অফ মাদার থাকলেও কিন্তু
যদি মায়েরও কনজেনিটাল ইনফেকশন থাকে তখন কিন্তু সাথে সাথে বেবিটাও অ্যাট রিস্ক বেবি হয়ে যাবে। তাহলে এই কয়েকটা পয়েন্ট আমাদেরকে একটু ভালো করে পড়ে নিতে হবে। এরপর আমরা আসি যে একটা কোয়েশ্চেন যেটা ডিউতে একবার দুইবার এসেছিল কিন্তু রিটেনের জন্য পড়া যেতে পারে, সেটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই রিস্ক অ্যাপ্রোচ। তো রিস্ক অ্যাপ্রোচটা আসলে আর কিছুই না, এটা একটা ম্যানেজারিয়াল টুল ফর ইমপ্রুভ এমসিএইচ কেয়ার, এবং এখানে আসলে মূলত লিমিটেড রিসোর্সের মাধ্যমে কিভাবে এমসিএইচ কেয়ারটা সবাইকে সঠিকভাবে বন্টন করা যায়, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন করা যায় সেটাই। এবং ইকুইটেবল ডিস্ট্রিবিউশনটা মানে কি, আমি প্রায়োরিটি ঠিক করব যে ঠিক কোন মানুষটার বেশি দরকার, সেই মানুষটাকে আমি আসলে প্রথমে প্রায়োরিটি দিয়ে প্রথমে তাকে কেয়ার ডিস্ট্রিবিউট করব। এটাই হচ্ছে মূলত রিস্ক অ্যাপ্রোচ। তারপর আমাদের যেই টপিকটা, সেই টপিকটা হচ্ছে ইন্ডিকেটরস অফ এমসিএইচ কেয়ার। তো এই ইন্ডিকেটরস অফ এমসিএইচ কেয়ারটা কিন্তু ভাইবার জন্য ইম্পর্টেন্ট। আমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে হোয়াট আর দ্য ইন্ডিকেটরস অফ এমসিএইচ কেয়ার, এবং আলাদা আলাদা করে জিজ্ঞেস করতে পারে যে মায়ের জন্য কি কি ইন্ডিকেটর আছে এবং বাচ্চার জন্য কি কি ইন্ডিকেটর আছে। তো মায়ের জন্য যে ইন্ডিকেটর সেটা হচ্ছে দুইটা, একটা ম্যাটারনাল মর্টালিটি রেশিও অ্যান্ড ম্যাটারনাল মর্টালিটি রেট, এবং বাচ্চার জন্য আসলে অনেকগুলো আছে, 7টা আছে। যেমন পেরিন্যাটাল মর্টালিটি রেট, নিওন্যাটাল মর্টালিটি রেট, পোস্ট নিওন্যাটাল মর্টালিটি রেট, ইনফ্যান্ট মর্টালিটি রেট, এবং এইভাবে যে এজ গ্রুপ ভাগ করে যে মর্টালিটি রেট গুলো আছে সেগুলোই হচ্ছে মূলত ইনফ্যান্সি অ্যান্ড চাইল্ডহুডের। তাহলে এই ইন্ডিকেটর গুলা দিয়ে আমরা আসলে মূলত বুঝতে পারি যে একটা দেশের যে এক্সিস্টিং সেটিং আছে সেই এক্সিস্টিং সেটিং অনুযায়ী মা এবং বাচ্চার মৃত্যু হার কত এবং এটার ইমপ্রুভমেন্টের কোনো দরকার আছে কিনা। তাহলে এবার প্রথমেই চলে আসি ম্যাটারনাল মর্টালিটি রেট এবং রেশিওর মধ্যে। এই দুইটার মধ্যে কিন্তু আমাদের মূলত সমস্যা হয় যেটা, সেটা হচ্ছে যে ম্যাটারনাল মর্টালিটি রেট কোনটা এবং মর্টালিটি রেশিও কোনটা। তাহলে আমরা যদি একটা জিনিস মনে রাখি যে যেই জিনিস এই ক্ষেত্রে যে রেশিওর ক্ষেত্রে আমার যেটা উপরে থাকছে সেইটা আচ্ছা আমি যদি ডেফিনেশনটা বলি তাহলে একটু ক্লিয়ার হবে। যেমন ম্যাটারনাল মর্টালিটি রেশিও, উপরে নিচেই কিন্তু বাচ্চার নাম্বারটা থাকবে। যেমন উপরে থাকবে হচ্ছে টোটাল নাম্বার অফ ফিমেল ডেথস ডিউ টু কমপ্লিকেশন অফ প্রেগনেন্সি, চাইল্ড বার্থ অর উইদিন 42 days অফ ডেলিভারি, এবং নিচে আসলে থাকছে টোটাল নাম্বার অফ লাইভ বার্থ। উপরে ম্যাটারনাল ডেথ থাকছে এবং নিচে লাইভ বার্থ থাকছে, এবং এই জিনিসটাকে আমি 1000 দিয়ে গুণ করে দিব। কিন্তু ম্যাটারনাল মর্টালিটি রেটের ক্ষেত্রে উপরেও কিন্তু ম্যাটারনাল ডেথ থাকবে কিন্তু নিচে হচ্ছে রিপ্রোডাক্টিভ উইমেন অফ রিপ্রোডাক্টিভ এজ থাকবে। মানে রেটের ক্ষেত্রে উপরে নিচে সেম যে ভ্যালুটা আমরা নিচ্ছি সেম ভ্যালুটা থাকবে, কিন্তু রেশিওর ক্ষেত্রে ডিফারেন্ট হবে। উপরে মা থাকবে নিচে বাচ্চা থাকবে, কিন্তু রেটের ক্ষেত্রে দুইটাই উপরেও মা তো থাকবেই, নিচে হচ্ছে যে ঠিক কোন কোন ফিমেল গুলো আসলে আমার রিপ্রোডাক্টিভ এজে আছে এই জিনিসটাই আলাদা করে পড়তে হবে। এবং আমাকে জানতে হবে যে ম্যাটারনাল ডেথ বলতে আসলে কি বুঝি, এবং সেখানে একটা WHO ডেফিনেশনটা আছে যে ম্যাটারনাল ডেথ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডেথ অফ উইমেন while pregnant or within 42 days of termination of pregnancy। তো এই জিনিসটা আমাদেরকে ভালো করে জানতে হবে যে শুধুমাত্র প্রেগনেন্সির সময় হলেই ম্যাটারনাল ডেথ বলবো না, প্রেগনেন্সি টার্মিনেশনের পরে যে পোস্ট ন্যাটাল পিরিয়ড আছে মানে 42 days অফ টার্মিনেশন অফ প্রেগনেন্সি, ওই সময়ে ডেথ হলেও কিন্তু সেটাকে ম্যাটারনাল মর্টিলিটি বলে। তারপর ঠিক কি কি কারণে, যে ইরেসপেক্টিভ অফ ডিউরেশন অ্যান্ড সাইট অফ প্রেগনেন্সি ফ্রম এনি কজ রিলেটেড টু অর অ্যাগ্রাভেটেড বাই প্রেগনেন্সি অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট। মানে সেটা প্রেগনেন্সি রিলেটেড হতেও পারে, কিন্তু ধরা যায় যে কারণ কোনো একটা অসুখ ছিল, যেমন জেনারেল অসুখ ছিল, যেমন কার্ডিওভাস্কুলার কোনো এক ধরনের ডিজিজ ছিল, যখন আমার প্রেগনেন্ট হলো মহিলা, ধরেন কারো হার্ট ফেলিওর ছিল, কেউ প্রেগনেন্ট হলো, এবং প্রেগনেন্ট হওয়ার পরে কিন্তু প্রেগনেন্সি একটা হাইপার ডাইনামিক একটা কন্ডিশন, এবং সেজন্য দেখা যাচ্ছে যে হার্ট ফেলিওরটা অ্যাগ্রেভেট করে আনফরচুনেটলি মাদারটার ডেথ হলো। এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে প্রেগনেন্ট মাদারটার কিন্তু আসলে মূলত ডেথ হচ্ছে হার্ট ফেলিওরের কারণে, কিন্তু যেহেতু এটা প্রেগনেন্সি দিয়ে অ্যাগ্রেভেটেড হচ্ছে সেজন্য আমরা এটাকে ম্যাটারনাল ডেথ হিসেবে কিন্তু কাউন্ট করতে হবে এটাকে। তাহলে
এটাই হচ্ছে ম্যাটার্নাল ডেথ। এরপর হচ্ছে আমাদেরকে ইনফ্যান্ট ডেথ গুলো যেগুলো আছে সেগুলো সম্পর্কেও একটু জানতে হবে, এবং সেগুলো আসলে আমরা প্রথম দিকে চ্যাপ্টার গুলোতে আলোচনা করে এসেছি আলাদা আলাদা করে, সেজন্য আর বলছি না। এরপরে যে এতক্ষণ আমরা কথা বললাম ম্যাটার্নাল এবং ইনফ্যান্ট ডেথ সম্পর্কে, এবার আমাদেরকে জানতে হবে যে এগুলোর আসলে কজ কি। তো ম্যাটার্নাল মর্টালিটির যে কজটা সেটা সেটা বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা বলতে যাই, তাহলে প্রথমেই কিন্তু আসে হেমোরেজ। এবং এই হেমোরেজটা কিন্তু দুই রকম, একটা হচ্ছে অ্যান্টিপার্টাম এবং পোস্টপার্টাম, মানে বাচ্চা জন্মের আগে এবং পরে দুইটাই। এবং সেকেন্ড নাম্বারে আসে মূলত অবস্ট্রাক্টেড লেবার, মানে যেই লেবারটা অনেক বেশি দীর্ঘায়িত, ধরা যায় যে 18 ঘন্টা হয়ে গিয়েছে তখনও পর্যন্ত বাচ্চা হচ্ছে না, ট্রু অনসেট অফ ট্রু লেবারের পরেও 18 ঘন্টা হয়ে যাচ্ছে, তখন সেটা কিন্তু আমরা অবস্ট্রাকটিভ লেবার বলতে পারবো। এরপর হচ্ছে ইনফেকশন আছে, যেটা আসলে অনেক কমন, এবং ইনফেকশন থেকে কিন্তু সেপটিক অ্যাবর্শন হয়ে যায়। এরপর আছে টক্সেমিয়া অফ প্রেগনেন্সি, এনিমিয়া এবং অ্যাসোসিয়েটেড আরো কিছু ডিজিজ আছে যেগুলোকে আসলে আমরা ম্যাটার্নাল ডেথের মধ্যে নিতে পারি, যে ক্যান্সার, কার্ডিয়াক ডিজিজ, তারপর রেনাল ডিজিজ এগুলো। তাহলে ম্যাটার্নাল ডেথের কজ গুলা জানলাম, এরপর আমাদেরকে জানতে হবে যে এগুলো আসলে কিভাবে প্রিভেন্ট করা যায়। এবং এই জিনিসটা কিন্তু ভাইভা এবং রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের কলেজের টার্মেও এসেছিল যে হাউ উই মেজার্স ফর রিডিউসিং ম্যাটার্নাল মর্টালিটি এবং মরবিডিটি। তো এখানে অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো আসলে জেনারেল নলেজ থেকেই কিছু কিছু লেখা যায়, সাধারণত এটা রিটেনে আসে, এছাড়াও ভাইভাতেও জিজ্ঞেস করতে পারে, এটা একবার পড়ে নিলেই হবে। এবার আমরা আসি যে কজেস অফ হাই ইনফ্যান্ট মর্টালিটি রেট ইন বাংলাদেশ। তো এটা বাংলাদেশের ক্ষেত্রে যদি বাংলাদেশ উল্লেখ করে দেয় তাহলে কিন্তু একটা ক্রোনোলজি আছে, সেটা মেনটেন করেই কিন্তু বলতে হবে, এবং একটা পার্সেন্টেজ আছে পাশে। পার্সেন্টেজ উল্লেখ না করলেও আমাকে কিন্তু সেই ক্রোনোলজি মেনটেন করেই বলতে হবে যে প্রথমেই যে 30% সেটা কিন্তু ডায়রিয়ার জন্য, এরপর 18% হচ্ছে অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনের জন্য, ARI এর জন্য, তারপর 11% হচ্ছে প্রিম্যাচিউরিটি এবং লো বার্থ ওয়েটের জন্য, 8% নিওনাটাল টিটেনাসের জন্য, 7% মিজেলসের জন্য, 2% হুপিং কাফের জন্য, এবং 24% আদার কজের জন্য। তো এখানে যেইভাবে ক্রনোলজিটা বলা আছে যে প্রথম থেকে ডায়রিয়া, ARI, তারপর প্রিম্যাচুরিটি, এভাবে যদি আমরা বলতে পারি তাহলে কিন্তু একটা ভালো নাম্বার ক্যারি করা যাবে। এই ক্ষেত্রে পাশে পাশে যে পার্সেন্টেজটা আছে সেটা না বললেও হবে। এরপর এছাড়াও কজেস অফ ইনফ্যান্ট মর্টালিটি ইন বাংলাদেশ ছাড়াও যদি হোল গ্লোবাল চিন্তা করি তাহলেও কিন্তু অনেকগুলো কজ আছে, যেমন নিওনেটাল মর্টালিটি, এগুলো কিন্তু আলাদা আলাদা করা আছে। তো এগুলো আসলে একবার পড়ে নিলেই হবে, এগুলা বোঝানোর কিছু নেই, এগুলা একবার একটু রিডিং করে নিতে হবে, এবং আমাদেরকে একই সাথে জানতে হবে যে ঠিক নিওনেট কারা। এবং আমরা যদি দেখি নিওনেটরা হচ্ছে মূলত জন্মের 28 কমপ্লিট ডেজ এর মধ্যে যারা থাকে তাদেরকে কিন্তু নিওনেট বলে, এবং ইনফ্যান্ট হচ্ছে বার্থের 1 ইয়ারের মধ্যে। তাহলে নিওনেটাল মর্টালিটি রেট জানতে চাইলেও কিন্তু আমরা সেভাবে বলে দিব যে নিওনেটাল পিরিয়ডে যেসব বাচ্চাদের ডেথ হবে, মানে জন্মের 28 কমপ্লিটেড ডেজ এর মধ্যে যাদের ডেথ হবে সেটা রেটকে কিন্তু নিওনেটাল মর্টালিটি রেট বলতে পারবো। একইভাবে ইনফ্যান্ট মর্টালিটি রেটও সেম ভাবে বলে যাব। এরপর আরো কিছু ইন্ডেক্স সম্পর্কে আসলে আমি বলেছিলাম যে আন্ডার 5 মর্টালিটি রেট, এগুলোর প্রত্যেকটাই কিন্তু আলাদা করে যদি আমি ডেফিনেশনটা এবং ফর্মুলা যেটা আছে সবগুলাই কিন্তু মোটামুটি সেম, শুধু উপরের যে নামটা আছে সেটাই চেঞ্জ হচ্ছে। তো আমি যদি এজ গ্যাপটা সম্পর্কে আমার ধারণা থাকে তাহলেই কিন্তু হয়ে যাবে, এবং একবার করে যদি আমি ডেফিনেশনটা পড়ে যাই তাহলে ভাইভাতে জিজ্ঞেস করলে আর না পারার কোনো চান্স থাকবে না। এই ক্ষেত্রে একটা যে ডেফিনেশন সেটা আলাদা করে মেনশন করতে হবে, সেটা হচ্ছে যে পেরিনেটাল মর্টালিটি। পেরিনেটাল মর্টালিটিটা একটু অন্যরকম, যে এই ক্ষেত্রে আমি প্রিন্যাটাল, অ্যান্টিন্যাটাল এবং পোস্ট ন্যাটাল দুইটাই কাউন্ট করবে, এবং ঠিক কতটুকু প্রি অ্যান্টিন্যাটাল পিরিয়ডটা নিব এবং কতটুকু পোস্ট ন্যাটাল নিব সেটা জানতে হবে। যে 28 উইকস অফ জেস্টেশনের
পর থেকে, মানে যেগুলো ইন্ট্রা ইউটেরাইন ডেথ হচ্ছে, লেট ফিটাল ডেথ সেগুলো, প্লাস হচ্ছে বাচ্চা জন্ম নেওয়ার উইদিন 1 উইকের মধ্যে যেসব বাচ্চাদের ডেথ হবে। আপু হ্যাঁ, হ্যালো, কোনো সমস্যা? জি আপু, আসসালামু আলাইকুম। আপনার কথা একদমই মানে কেটে কেটে যাচ্ছিল। কেটে কেটে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ না, মানে একটু আগে আর কি। একদম মানে বোঝা যাচ্ছিল না। আপনি আবার স্টার্ট করেন, সমস্যা নেই। আচ্ছা, কোন টপিকটা বোঝা যাচ্ছে না? আপু মাত্র যেটা কথা বলছিলেন এই জায়গাটাই একটু কেটে কেটে যাচ্ছিল, আপনি এখান থেকে স্টার্ট করেন, কোনো সমস্যা আচ্ছা, নেই। পেরিন্যাটাল মর্টালিটি, তাহলে জি মনে আপু। হয় নেটওয়ার্কের কোনো সমস্যা হচ্ছে। আচ্ছা, জি আপু। অসুবিধা নেই, এরকম কোনো সমস্যা হলে বলো, আমি আবার বলে দিব। একটা জি হচ্ছে আপু। যে জি আপু। পেরিন্যাটাল মর্টালিটি। তো পেরিন্যাটাল মর্টালিটিটা হচ্ছে, আমি এই ক্ষেত্রে অ্যান্টিন্যাটাল এবং পোস্ট ন্যাটাল দুইটা ডেটই কিন্তু আমি এখানে কাউন্ট করছি, এবং অ্যান্টিন্যাটাল পিরিয়ডটা কতটুকু, 28 উইকস অফ জেস্টেশন থেকে। মানে হচ্ছে আমার যেগুলা ইন্ট্রাইউটেরাইন ডেথ আছে, লেট ফিটাল ডেথ আছে, প্লাস আমি পোস্ট ন্যাটালের মধ্যে কোনগুলো কাউন্ট করব, যে যেগুলো উইদিন 1 উইকের মধ্যে যেসব বাচ্চা মারা যাচ্ছে, মানে 28 উইকস অফ জেস্টেশন থেকে উইদিন 1 উইক অফ বার্থের মধ্যে যেসব বাচ্চা মারা যাচ্ছে, সেসব বাচ্চাকে যদি আমি কাউন্ট করি, সেই বাচ্চা, সেই কাউন্টগুলো, সেইটাকেই কিন্তু আমি পেরিন্যাটাল মর্টালিটি বলছি। তো আর বাকি যেগুলো আছে, যে পোস্টন্যাটাল মর্টালিটি, তারপর হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি, আন্ডার 5 মর্টালিটি, এগুলা কিন্তু ডিউরেশন সম্পর্কে জানলেই হবে। পেরিন্যাটালটা একটু অন্যরকম, সেজন্য সেটা বলে দিলাম। তাহলে এতক্ষণ আমরা কজ অফ ইনফ্যান্ট মর্টালিটি রেট সম্পর্কে জানলাম। তাহলে আমরা এবার প্রিভেন্টিভ মেজার্স ফর ইনফ্যান্ট মর্টালিটি রেট সম্পর্কে জানবো, এবং এটা কিন্তু রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এইখানে অনেকগুলো পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো পড়তে হবে, এবং পয়েন্টগুলোর মধ্যে প্রথমেই প্রি ন্যাটাল নিউট্রিশন আছে, মায়ের নিউট্রিশনটা কিন্তু ভালো থাকতে হবে। তারপর প্রিভেনশন অফ ইনফেকশন আছে, ব্রেস্ট ফিডিং আছে, গ্রোথ মনিটরিং আছে, ফ্যামিলি প্ল্যানিং আছে, স্যানিটেশন আছে, প্রভিশন অফ প্রাইমারি হেলথ কেয়ার আছে। এই ক্ষেত্রে কিন্তু প্রাইমারি হেলথ কেয়ারের ঠিক কোন কোন সাইটটা আমি এইখানে অ্যাপ্লাই করলে আইএমআর কমবে আমার, সেগুলা কিন্তু জানতে হবে। যে ম্যাটারনিটি যে কেয়ার গুলো সেগুলো, তারপরে স্পেশাল কেয়ার বেবি ইউনিট আছে সেগুলো, তারপর সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট ঠিক কিভাবে আইএমআর কমাতে পারে, সেই জিনিসটাও কিন্তু আলাদা করে কোয়েশ্চেন আসতে পারে। এবং লাস্ট এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, এডুকেশন, আমার হেলথ এডুকেশন, পার্সোনাল হাইজিন মেনটেনেন্স, এই জিনিসটা। তাহলে এই টপিকটা গেল। এবং আম, এই ক্ষেত্রে আরো একটা জিনিস, যে পেরিনেটাল মর্টালিটির কথা বললাম, সেই ক্ষেত্রে কিন্তু কজেস অফ পেরিনেটাল মর্টালিটিও রিটেনের জন্য আসতে পারে। তাহলে আমরা ইন্ডিকেটর অফ এমসিএইচ সেটা জেনে গেলাম। তাহলে এবার আমরা আসি যে ম্যাটারনিটি সাইকেলে আমরা যে পয়েন্টগুলো পড়েছি, যে অ্যান্টিন্যাটাল, ইন্ট্রান্যাটাল, পোস্টন্যাটাল, এই পয়েন্টগুলোর এবং এগুলার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা করে মাদারদের কেয়ার নেওয়া হয়। তাহলে সেই কেয়ার গুলো অনুযায়ী নাম আলাদা আলাদা আছে, যে অ্যান্টিন্যাটাল কেয়ার আছে, পোস্ট ন্যাটাল কেয়ার আছে, ইন্টারন্যাটাল কেয়ার আছে। তাহলে প্রথমেই আসি অ্যান্টিন্যাটাল কেয়ারে। তাহলে অ্যান্টিন্যাটাল কেয়ার, তাহলে জানার আগে আমাদেরকে জানতে হবে যে অ্যান্টিন্যাটাল পিরিয়ডটা কি। সেটা আসলে আগেই জেনেছি, যে ফ্রম দ্য ডে অফ কনসেপশন অর ফার্টিলাইজেশন আপ টু দ্য ডেথ অফ অনসেট অফ ট্রু লেবার পেইন, এটা কিন্তু ট্রু লেবার পেইন বলতে হবে। তাহলে এটা আমরা জানলাম যে অ্যান্টিনেটাল পিরিয়ড কোনটা। তাহলে অ্যান্টিনেটাল কেয়ার আর কি হবে, এই অ্যান্টিনেটাল পিরিয়ডে যে কেয়ারটা, কেয়ার অফ উইমেন ডিউরিং অ্যান্টিনেটাল পিরিয়ড, সেটাকে আসলে মূলত অ্যান্টিনেটাল কেয়ার বলি। এরপর আসে যে অবজেক্টিভস অফ অ্যান্টিনেটাল কেয়ার। অবজেক্টিভস অফ অ্যান্টিনেটাল কেয়ারে 7টা পয়েন্ট আছে, এবং এই 7টা পয়েন্ট বোথ রিটেন এবং ভাইবার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এই 7টা পয়েন্টে 7টাই কিন্তু আমাদেরকে জানতে হবে। এটা একটু মুখস্থ করে নিতে হবে কষ্ট করে, এবং এই 7টা পয়েন্ট যদি আমরা পড়ি, একই সাথে কিন্তু অবজেক্টিভের সাথে মিলিয়ে আমরা ইম্পর্টেন্স অফ অ্যান্টিনেটাল কেয়ার কিন্তু পড়ে ফেলতে পারবো। তাহলে এই একটা অবজেক্টিভ পড়লে আমার 2টা আর কোয়েশ্চেন কিন্তু একসাথে কাভার আপ হয়ে যাচ্ছে। তো সেই জিনিসটাই, যে এই অবজেক্টিভ অফ অ্যান্টিনেটাল কেয়ারটা ভালো করে পড়ে নিতে হবে।
এরপর আমরা আসি যেটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কম্পোনেন্ট অফ অ্যান্টিন্যাটাল কেয়ার অথবা কম্পোনেন্ট অফ অ্যান্টিন্যাটাল ক্লিনিক। এই ক্ষেত্রে আমাদের 6টা পয়েন্ট আছে এবং 6টা পয়েন্টের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যান্টিন্যাটাল ভিজিট। আমার অ্যান্টিন্যাটাল ভিজিট ঠিক কয়টা লাগবে এটা কিন্তু আমাকে জানতে হবে এবং কয়টা মিনিমাম ভিজিট আছে সেটাও কিন্তু জানতে হবে। তাহলে আসি প্রথমে, এরপর আসে যে প্রি ন্যাটাল অ্যাডভাইস আছে, তারপর স্পেসিফিক হেলথ প্রোটেকশন আছে, মেন্টাল প্রিপারেশন আছে, ফ্যামিলি প্ল্যানিং আছে এবং পেডিয়াট্রিক কম্পোনেন্ট আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কনসেপচুয়াল এবং ইন্ট্রা কনসেপচুয়াল সবগুলা কেয়ারই কিন্তু এই অ্যান্টিনেটাল ক্লিনিকে একসাথেই দেওয়া হয়। তাহলে দেখি যে অ্যান্টিনেটাল ভিজিট বলতে আসলে কি বোঝায়। অ্যান্টিনেটাল ভিজিটে আইডিয়ালি কিন্তু 32 উইকস পর্যন্ত এভরি 4 উইক পর পর একবার দেখা করতে হবে। মানে আমার যে 8 মাস আছে, প্রথম 8 মাস কিন্তু আমি 1 মাস পর পরই দেখা করব। এরপর 8 মাস থেকে 9 মাস এই ডিউরেশন 32 উইকস থেকে 36 উইকস পর্যন্ত আমার আধা মাস পর পর মানে 2 উইকস পর পর কিন্তু দেখা করতে হবে। এবং যখন আমার বাচ্চাটা মোটামুটি টার্ম হয়ে আসবে মানে হচ্ছে 36 থেকে 40 উইকস, তখন কিন্তু প্রতি সপ্তাহেই আমার একটা অ্যান্টিন্যাটাল চেক আপ লাগবে। তাহলে আইডিয়াল যেটা সেখানে কিন্তু আমরা 14টা ভিজিট পাচ্ছি। কিন্তু প্রায় সময় দেখা যায় যে আমরা আসলে এই আইডিয়াল ভিজিটটা মেনটেন করতে পারি না এবং ঠিক সেই কারণেই আমাদের যে কনসেপ্টটা আসছে সেটা হচ্ছে মিনিমাম অ্যান্টিনেটাল ভিজিট। এবং এই জিনিসটা হচ্ছে যে একদম যদি পারা না যায় এবং ভিলেজ সেটিং এর ক্ষেত্রে এটা দেখা যায় যে তারা আসলে সাধারণত 14 বার ভিজিট করতে চায় না, তাদের জন্য আসলে এই কনসেপ্টটা এসেছে যে মিনিমাম অ্যান্টিনেটাল ভিজিট এবং সেটা হচ্ছে 4টা ভিজিট। তো 4টা ভিজিটে প্রথম ভিজিটটা কিন্তু আমাকে 12তম উইকের মধ্যে যে কোনো একদিন করে ফেলতে হবে এবং এটা কিন্তু অ্যাজ সুন অ্যাজ প্রেগনেন্সি ইজ সাসপেক্টেড এর মধ্যে করে ফেলতে হবে। তাহলে 12 উইকের মধ্যে একবার আমি ভিজিট করব। তারপর সেকেন্ড ভিজিটটা হবে আমার 14 থেকে 26 উইকের মধ্যে। তারপর থার্ড নাম্বার ভিজিট হবে আমার 28 থেকে 34 নাম্বার উইকে এবং ফোর্থ নাম্বার ভিজিট হবে আমার 36 উইকে এবং টার্ম পর্যন্ত। এবং এই ক্ষেত্রে কিন্তু ফোর্থ ভিজিটের পরেও আরো কিছু ভিজিট লাগতে পারে বিফোর ডেলিভারি। এটাই হচ্ছে যে এটাই হচ্ছে আমার মিনিমাম অ্যান্টিনেটাল ভিজিট, যে এই উইকগুলার মধ্যে যদি আমি ভিজিট করি অবশ্যই অবশ্যই মিনিমাম 4 বার কিন্তু আমার অ্যান্টিনেটাল চেক আপ করতে হবে বোথ ফর ম্যাটারনাল এবং চাইল্ড হেলথ। তাহলে আমার অ্যান্টিনেটাল ভিজিট গেল। এরপর আমরা আসি প্রি ন্যাটাল অ্যাডভাইসের মধ্যে। প্রি ন্যাটাল অ্যাডভাইসটা মূলত ম্যাটারনাল হেলথ কেয়ারের জন্যই এবং সেখানে ডায়েট আছে। তারপর ডায়েট হচ্ছে আমরা যেরকম তেল মশলাযুক্ত খাবার খাওয়া যাবে না, তারপর আয়রন সমৃদ্ধ, ক্যালসিয়াম সমৃদ্ধ এসব খাবার খেতে হবে, নিউট্রিশাস ফুড খেতে হবে। এরপর পার্সোনাল হাইজিন আছে, যে কি কি পার্সোনাল ক্লিনলিনেস লাগবে, স্লিপ, রেস্ট, তারপর এক্সারসাইজ সম্পর্কে ধারণা দিতে হবে। স্মোকিং, অ্যালকোহল এগুলো আসলে বাংলাদেশে তো প্রিভ্যালেন্ট না, তারপরও বলা যে স্মোকিং, অ্যালকোহল এগুলো অ্যাভয়েড করতে হবে। তারপর ডেন্টাল কেয়ার আছে, সেক্সুয়াল ইন্টারকোর্সের ব্যাপারটাও ইম্পর্টেন্ট, এই ক্ষেত্রে হাজবেন্ড এবং ওয়াইফ দুইজনকে কিন্তু কাউন্সিলিং করতে হবে। এরপর আসি ইমিউনাইজেশন। আমরা জানি যে অ্যান্টিনেটাল কেয়ারের মধ্যে কিন্তু একটা টিটির 2টা ডোজ কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে এই যে টিটির ডোজটা সেটা কিন্তু যে কোনো অ্যান্টিনেটাল ক্লিনিকে পাওয়া যাবে। তারপর ড্রাগ আছে, রেডিয়েশনের ক্ষেত্রে রেডিয়েশন এক্সপোজার করা যাবে না সেটা, এবং কিছু ওয়ার্নিং সাইন আছে সেটা সম্পর্কে আমরা একটু পরেই জানবো। এবং চাইল্ড কেয়ার, এই গেল হচ্ছে আমার অ্যাডভাইস সম্পর্কে। এরপর বাকিগুলো সম্পর্কে আমরা একটু একটু করে জেনে এরপর এখানে রিটেনের জন্য জেনে নিব আমরা। কিন্তু ভাইভাতে আসলে মূলত অ্যান্টিনেটাল ভিজিটটাই কিন্তু জিজ্ঞেস করে আর বাকিগুলো থেকে পয়েন্টগুলো জানলেই হবে।
এরপর আমরা আসি যে একটা ইম্পর্টেন্ট যে জিনিসটা একটা প্রেগনেন্সির মধ্যে একটা ইম্পর্টেন্ট ডেঞ্জার সাইন হিসেবে যেটা থাকে সেটা হচ্ছে যে টক্সিমিয়া অফ প্রেগনেন্সি, প্রিক্ল্যাম্পসিয়া এবং এক্ল্যাম্পসিয়া দিয়ে যেটা গঠিত। এবং এই জিনিসটা নিয়ে কিন্তু আমাদের গাইনোকোলজিস্ট ম্যামরা কিন্তু অনেক বেশি কনসার্ন থাকেন যে আলাদা একটা ওয়ার্ডই থাকে এক্ল্যাম্পসিয়া এবং প্রিক্ল্যাম্পসিয়া নিয়ে। এবং এই ক্ষেত্রে যে কি ইম্পর্টেন্ট ফিচার আছে সেটা কিন্তু আমাদেরকে ভাইভাতে জিজ্ঞেস করতে পারে। তো আছে যে তার ইনক্রিজড ব্লাড প্রেশার থাকবে, ইডিমা থাকবে এবং অ্যালবুমিনিউরিয়া থাকবে। তো প্রথমেই আমাদেরকে জানতে হবে যেহেতু তার ইনক্রিজড ব্লাড প্রেশার থাকবে, সেই ইনক্রিজ ব্লাড প্রেশার কারণে রেনাল টিউবিউলার কিছু ড্যামেজ হয়ে অ্যালবুমিনিউরিয়া হয়ে যাবে। এবং এই অ্যালবুমিন যখন ইউরিন দিয়ে যেতে থাকবে তখন কিন্তু মূলত তার হাইপো অ্যালবুমিনেমিয়া হয়ে যাবে, মানে রক্তে অ্যালবুমিনের পরিমাণ কমে যাবে। রক্তে অ্যালবুমিনের পরিমাণ কমে গেলে আমরা জানি যে তখন হচ্ছে আমার ইডিমা ফর্মেশন হবে, কারণ তখন অসমোটিক প্রেশারটা যেহেতু কমে যাচ্ছে সেই জন্য। এটাই হচ্ছে মূলত এইভাবেই টক্সিমিয়া অফ প্রেগনেন্সি হয়, যে আগে ব্লাড প্রেশার বাড়বে, এরপর ইউরিন দিয়ে অ্যালবুমিন যাবে এবং সেখান থেকে মূলত আমার ইডিমাটা ফর্মেশন হচ্ছে। এবং যখন ইডিমা হচ্ছে তখনই কিন্তু আমরা জানতে পাচ্ছি যে এই মাদারটার টক্সিমিয়া অফ প্রেগনেন্সি হয়েছে। এইগুলো হচ্ছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ কমপ্লিকেশনের সাইন। এবার আমরা জেনে নিই যে ওয়ার্নিং সাইন অফ প্রেগনেন্সি। যে কোনো একটা প্রেগনেন্ট মাদার টার্মে গেলে অথবা যে কোনো প্রেগনেন্ট পিরিয়ডের মধ্যে কিছু ওয়ার্নিং সাইন আছে, সেই সাইনগুলো দেখলে কিন্তু সাথে সাথেই তাকে হসপিটালে নিয়ে যেতে হবে ফর বেটার ম্যানেজমেন্ট, নইলে কিন্তু মা অথবা বাচ্চাকে বাঁচানো পসিবল হয় না। তো এখানে 6টা ডেঞ্জার সাইন আছে, 6টাই কিন্তু ভালো করে মুখস্থ করে নিতে হবে। তো প্রথমটাই হচ্ছে যে সোয়েলিং অফ দ্য ফিট, যেটাকে আমরা ইডিমা বলতে পারি। যে সোয়েলিং অফ দ্য ফিট ইডিমা হয়ে সোয়েলিং অফ দ্য ফিট হচ্ছে। তারপর হচ্ছে ফিটস, মানে ঘন ঘন অজ্ঞান হয়ে যাবে। তারপর হেডেক, প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে। ব্লারিং অফ ভিশন, দৃষ্টি ঝাপসা হয়ে আসবে, এটাও কিন্তু হাই প্রেশারের একটা টক্সিমিয়া অফ প্রেগনেন্সির একটা সাইন। তারপর হচ্ছে ব্লিডিং অর ডিসচার্জ পার ভ্যাজাইনা, যেটা আসলে আমরা অ্যাবর্শনের যে পসিবিলিটি সেটার জন্য এই পয়েন্টটাকে রাখা হয়েছে। এবং এনি আদার আনইউজুয়াল সিমটম যখন আমরা দেখব তখনই কিন্তু আমরা একটা স্পেশাল জায়গায় স্পেশাল কেয়ারের জন্য আমরা রেফার করে দিব। তারপর আসে হোম ভিজিট। হোম ভিজিটটা হচ্ছে আসলে বাংলাদেশে গ্রামের ক্ষেত্রে যদি আমরা যাই সেখানে কিন্তু ট্রেন্ড কিছু মানুষ থাকে, ট্রেন্ড দায়ী থাকে অথবা পাবলিক হেলথ নার্স থাকে, যাদের কাজই হচ্ছে যে যখন কোনো বাসায় দেখা যাবে যে একটা প্রেগনেন্ট লেডি থাকবে, তারা কিন্তু কিছুদিন পর পর গিয়ে তাদের হেলথ চেক আপ করে আসে। এই জিনিসটাই হচ্ছে যে হোম ভিজিট। এবং এই ক্ষেত্রে ভিলেজ হেলথ ওয়ার্কাররা এবং পাবলিক হেলথ নার্স আছে এবং ভিলেজ সেটিং এর ট্রেন্ড যারা দায়ী আছে তারা কিন্তু অন্তত একবার হলেও বাসায় গিয়ে ভিজিট করে আসে এবং বাসায় গিয়ে দেখে আসে মূলত যে হোম যে বাসায় ডেলিভারি হওয়া পসিবল নাকি, এবং সে অনুযায়ী অ্যাডভাইস দিয়ে থাকে। এটাকে আমরা হোম ভিজিট বলে থাকি। এরপর আমরা আসি যে প্রিভেন্টিভ সার্ভিসেস ফর মাদার বিফোর ডেলিভারি। এই জিনিসটা কিন্তু আমার রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যে একটা আমি যে ভিজিট বললাম, অ্যান্টিনাটাল ভিজিট বললাম, এই ভিজিটটাতে আসলে আমরা মূলত কি কাজ করে থাকি এবং মাকে কি কি অ্যাডভাইস দিয়ে থাকি এটা আমাদেরকে একটু জানতে হবে। তো প্রথমেই আমরা হেলথ হিস্ট্রি নিব, যে তার কত বয়স হয়েছে, তারপর হচ্ছে তার লাস্ট চাইল্ড, এই ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল যে হিস্ট্রিটা আছে সেইটা নিতে হবে। তারপর ফিজিক্যাল এক্সামিনেশন করব। আমরা জানি আমরা ওয়ার্ডে গিয়েছি, সেখানে ফিজিক্যাল জেনারেল এক্সামিনেশনে যা যা আছে সবকিছু করব, সবগুলো পয়েন্ট। তারপর হচ্ছে ল্যাবরেটরি এক্সামিনেশনের মধ্যে আমার ইম্পর্টেন্ট কিছু আছে, যেমন ইউরিন অ্যানালাইসিস আছে, কমপ্লিট ব্লাড কাউন্ট আছে, তারপর হচ্ছে ওজিটি আরবিএস করতে হবে। আরবিএস এ যদি অ্যাবনর্মালিটি আসে তাহলে ওজিটিটি করতে হবে। এবং এখন তো নর্মাল যে আলট্রাসোনোগ্রাম করতেই হবে এবং আমাকে ব্লাড গ্রুপিং এবং আরএইচ ডিটারমিনেশন করতে হবে। এখন এই ক্ষেত্রে অনেকেই বলতে পারে যে আমি তো অনেক টেস্টের কথা বললাম, তখন ম্যাডাম স্যার ম্যাডাম
ম্যাডামরা জিজ্ঞেস করেন যে আমাদের দেশের মানুষরা তো এত বড় লোক না যে একসাথে এতগুলা টেস্ট তারা করে আসবে, তাহলে মিনিমাম কি কি টেস্ট করতে হবে। তো এই ক্ষেত্রে মিনিমাম যেসব টেস্ট করতে হবে সেগুলো হচ্ছে যে কমপ্লিট ব্লাড কাউন্ট করতে হবে, যাতে আমি হিমোগ্লোবিন পার্সেন্টেজ সম্পর্কে জানতে পারি। তারপর আরবিএস করতে হবে, র্যান্ডম ব্লাড সুগার করতে হবে, তারপর ব্লাড গ্রুপিং করতে হবে, তারপর ইউরিন ফর সুগার অ্যান্ড অ্যালবুমিন করতে হবে, এবং আরবিএস এর মধ্যে যদি আমার অ্যাবনর্মালিটি আসে তাহলে আমি ওজিটিটি করব এবং একটা আলট্রাসোনোগ্রাম করতে হবে। তো এই যে 5টা টেস্টের কথা বললাম, এই 5টা টেস্ট কিন্তু মিনিমাম করতে হবে। এছাড়াও আরো কেউ যদি চায় তাহলে সেটা করবে। এরপর হচ্ছে এটা আমি ফার্স্ট ভিজিটের কথা বললাম। এরপর সাবসিকুয়েন্ট ভিজিটের মধ্যে আমি আবার ফিজিক্যাল এক্সামিনেশন করব, এবং আবার যদি কিছু ল্যাবরেটরি টেস্ট লাগে, সাধারণত আমরা এর পরের ভিজিট গুলাতেও কিছুদিন পর পর আলট্রাসোনোগ্রাম করিয়ে থাকি, তাহলে সেটা বলতে পারবো। এবং আমার যদি কোনো ইনফেকশনের চান্স থাকে সেই অনুযায়ী আমি ব্লাড কালচার অথবা ইউরিন কালচার সেসব করতে পারি। এবং আমাকে অ্যাডভাইস দিতে হবে যে ফুডের ব্যাপারে অ্যাডভাইস দিতে হবে, আয়রন এন্ড ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশনের ব্যাপারে, তারপরে এই যে বললাম যে টিটিটি কথা সেটা নিয়ে বলতে হবে, এবং হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্স এর ব্যাপারে, ফ্যামিলি প্ল্যানিং এর ব্যাপারে, এসবের ব্যাপারেও কিন্তু আমাকে অ্যাডভাইস দিতে হবে। এগুলা দিয়ে আসলে আমি ভিজিটে এসবই করব। এরপর হচ্ছে এগুলাই হচ্ছে যে আমার এবং এই জিনিসগুলো যদি আমি আরেকটু গুছিয়ে বলতে চাই, যে অ্যাক্টিভিটিস ডিউরিং ফার্স্ট অ্যান্টিনেটাল ভিজিট, এই জিনিসটা গুছিয়ে আমি এখানে বলবো যে প্রথমে প্রেগনেন্ট উইমেনটা রেজিস্ট্রেশন করতে হবে, তারপর আমি হিস্ট্রি টেকিং করব, তারপর এক্সামিনেশন করব যেখানে কিছু ফিজিক্যাল এক্সামিনেশন আছে, ল্যাবরেটরি এক্সামিনেশন আছে, তারপর কিছু এসেনশিয়াল ইনভেস্টিগেশন করব, এবং লাস্টে আমি ফুড হ্যাবিট তারপর এক্সারসাইজ এসব নিয়ে অ্যাডভাইস দিব। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্টিন্যাটাল কেয়ার, এবং এই অ্যান্টিন্যাটাল কেয়ার থেকে এইটুকু পড়লেই হবে। এবং এই ক্ষেত্রে আরো একটা জিনিস মনে রাখতে হবে, যারা হাই রিস্ক মাদার তাদের অ্যান্টিনেটাল কেয়ারে কিন্তু তারা ঠিক যেই কারণটার কারণে হাই রিস্ক সেই কারণটাও কিন্তু আলাদা করে উল্লেখ করে দিতে হবে। এই ক্ষেত্রে স্যার ম্যাডামরা যদি বলে যে একটা ডায়াবেটিক মাদার পেশেন্টের অ্যান্টিনেটাল কেয়ারটা কিভাবে নিবে, সেই ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিসের জন্য কিছু আলাদা কিছু পয়েন্ট উল্লেখ করতে হবে। তাহলে অ্যান্টিনেটাল কেয়ারটা শেষ হলো। এবার আমরা যাই যে ইন্ট্রানেটাল কেয়ারে। তো ইন্টারনেটাল কেয়ারে যাওয়ার আগে এবারও আমরা জেনে নিই যে ইন্টারনেটাল পিরিয়ড আসলে কোনটা। ইন্টারনেটাল পিরিয়ডটা হচ্ছে ফ্রম দ্য অনসেট অফ ট্রু লেবার পেইন আপ টু দ্য এক্সপালশন অফ ফিটাস অ্যান্ড প্লাসেন্টা। তাহলে ফিটাস এন্ড প্লাসেন্টার এক্সপালশন পর্যন্ত আমি সেটাকে ট্রু লেবার পেইন থেকে এক্সপালশন পর্যন্ত সেটাকে আমি ইন্ট্রানেটাল কেয়ার বলছি। এবং এই ক্ষেত্রে কিন্তু শুধু মায়ের কেয়ার নিলেও হবে না, সাথে সাথে যে ফিটাসটা ডেলিভারি হচ্ছে সেটাকেও কিন্তু আমার কেয়ার নিতে হবে। তাহলে এখানে আমার কিছু এম আছে এবং প্রিন্সিপাল আছে। তো এমটা হচ্ছে যে এম 4টা আছে, যে থরো অ্যাসেপসিস, কোনো একদম যে প্রসিডিওরের মাধ্যমে আমি করব সেটা নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি হতে পারে, অ্যাসিস্টেড ভ্যাজাইনাল ডেলিভারি হতে পারে, অথবা সিজারিয়ান সেকশন হতে পারে, যেটাই হোক সেখানে কিন্তু একটা ফুল অ্যাসেপটিক একটা মেজার নিতে হবে। তারপর হচ্ছে ডেলিভারি উইথ মিনিমাম ইনজুরি টু দ্য ইনফ্যান্ট অ্যান্ড দ্য মাদার। তারপর আছে রেডিনেস টু ডিল উইথ কমপ্লিকেশন, যে কোনো কমপ্লিকেশন হঠাৎ করে অ্যারাইজ করতে পারে, এবং সেক্ষেত্রে আমার সবকিছু হাতের কাছে রাখতে হবে যাতে মা এবং বাচ্চার কোনো ক্ষতি না হয়। তারপর হচ্ছে কেয়ার অফ দ্য বেবি অ্যাট ডেলিভারি, এবং কেয়ার অফ দ্য বেবি সম্পর্কে একটু পরে আলোচনা করব সেইটা। তারপর আমি এটার সাথে মিলিয়ে যদি আমি প্রিন্সিপালস অফ ইন্ট্রানেটাল কেয়ার বলি, যেমন হচ্ছে থরো অ্যাসেপসিস মানে হচ্ছে প্রিভেনশন অফ ইনফেকশন। আমি অ্যাসেপসিস কেন করব? যাতে কোনো ইনফেকশন না হয়। তারপর হচ্ছে প্রিভেনশন অফ ডিহাইড্রেশন অ্যান্ড কিটোসিস অফ দ্য মাদার। তারপর রিলিফ অফ পেইন, প্রিভেনশন অফ ট্রমা অ্যান্ড প্রিভেনশন অফ পোস্টপার্টাম হেমোরেজ। এই জিনিসগুলাই আসলে প্রিন্সিপাল। এবং এছাড়াও কিছু প্রসিডিওর আছে ইন্টারনেটাল কেয়ার, এই জিনিসগুলা আমাকে ভাইবার জন্য জানতে হবে, যে ক্লিন হ্যান্ড হতে হবে, ক্লিন সারফেস হতে হবে, ক্লিন ইকুইপমেন্ট হতে হবে। এই তিনটা কিন্তু এই তিনটা ক্লিন জিনিস, যে হ্যান্ড হতে হবে, সারফেস এবং ইকুইপমেন্ট, এগুলো ক্লিন থাকতে হবে, এই জিনিসটা কিন্তু জানতে হবে। এরপর আরো কিছু বলা যায় যে স্কিলড বার্থ অ্যাটেন্ডেন্ট, রেডিনেস টু ডিল কমপ্লিকেশন, স্পেসিফিক কেয়ার ফর নিউবর্ন, এই জিনিসগুলো আসলে আমরা এইমসেই পড়ে এসেছি, তো সেই অনুযায়ী পড়লেই হবে।
এবার আমরা ভাইবার অন্যতম গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন সম্পর্কে জানবো, সেটা হচ্ছে যে ডমিসিলিয়ারি মিডওয়াইফারি সার্ভিস। এই জিনিসটা কিন্তু প্রায় আমাদেরকে ভাইভাতে জিজ্ঞেস করে যে ডমিসিলিয়ারি মিডওয়াইফারি সার্ভিস বলতে কি বুঝো। এটা আসলে কিছুই না, এটা হচ্ছে যে আহ, এমন একটা ম্যানেজমেন্ট অথবা এমন একটা সেটিংস, সেটা দ্বারা হচ্ছে যেসব মারা হাই রিস্ক না, যারা আমাদের হাই রিস্ক মা তাদেরকে তো অবশ্যই একটা স্পেশাল জায়গায় নিয়ে গিয়ে আমার চিকিৎসা করতে হবে, কিন্তু যাদের কোনো কমপ্লিকেশন নেই, যারা হাই রিস্ক না, তাদেরকে কিন্তু বলা হয় যে সাধারণত নিজেদের বাসার মধ্যেই, বাসাটা যদি সেই রকম উপযোগী হয়, নিজেদের বাসার মধ্যেই ডেলিভারিটা করতে। এবং এই ডেলিভারিটা কারা করে থাকে, যে সাধারণত কোনো স্কিল্ড বার্থ অ্যাটেন্ডেন্ট, যে ট্রেন্ড দায়রা আছে অথবা ফিমেল হেলথ ওয়ার্কাররা আছে, তারাই। তো এই যে পুরো জিনিসটাকে আসলে ডমিসিলিয়ারি মিডওয়াইফারি সার্ভিস বলে, এবং এটার কিছু অ্যাডভান্টেজ আছে এবং ডিসঅ্যাডভান্টেজ আছে, এবং এই জিনিসটাই মূলত ভাইভাতে জিজ্ঞেস করা হয়ে থাকে যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলা কি। তো অ্যাডভান্টেজের মধ্যে আছে যে মায়েরা আসলে সাধারণত হসপিটাল ডেলিভারির সময় কিছু ভয় কাজ করে, সে ভয়টা কিন্তু নিজ বাসার মধ্যে কম থাকে। তারপর হচ্ছে হসপিটালে কিন্তু শুধু একজন মা থাকে না, অনেক মা থাকে, এবং অনেক মায়েদের দেখা যায় যে অনেক ধরনের কঠিন ইনফেকশন থাকতে পারে, এবং সেইভাবে ওই মা থেকে কিন্তু অসুস্থ একটা মা থেকে সুস্থ একটা মায়ের কাছে ইনফেকশন চলে যেতে পারে, মানে ক্রস ইনফেকশন হতে পারে। তো সেই সেই জিনিসটা কিন্তু হোমের মধ্যে, বাসার মধ্যেই চান্সটা কম। তারপর হচ্ছে মায়ের মেন্টাল ইজ থাকবে, এবং তার যদি অন্য কোনো বাচ্চাও থাকে তাদেরও সে কেয়ার নিতে পারবে। এই তো গেলে অ্যাডভান্টেজ। কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, সেটা হচ্ছে যে হোমের মধ্যে কিন্তু সেরকম ভালো মেডিকেল অ্যান্ড নার্সিং সুপারভিশন পাওয়া যাবে না, এবং কোনো কমপ্লিকেশন যদি অ্যারাইজ করে তখনও কিন্তু সেটা সহজে সেটা ম্যানেজ করা যাবে না। এবং হোমের মধ্যে বাচ্চা ডেলিভারি হলে সাধারণত দেখা যায় যে তার যে ডোমেস্টিক ডিউটি আছে সেটা কিন্তু আহ, এ, সে দ্রুত শুরু করে দিতে হয়। দেখা যায় যে সে সাধারণত বেশি রেস্ট পায় না, এবং তার যে শরীরের কেয়ারটা নিতে হবে সেই কেয়ারটা কিন্তু ভালোভাবে নেওয়া যায় না, সেটা নেগলেক্টেড হয়। এটাই হচ্ছে মূলত ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু আসলে বাইরের কান্ট্রিতে দেখা যায় যে এই ডমিসিলিয়ারি যে সার্ভিসটা আছে এটা কিন্তু অনেক বেশি ইফেক্টিভ, কারণ ওইখানে সবকিছুই ভালো মতো ঠিক করা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আরো একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে যে ডমিসিলিয়ারি যে মিডওয়াইফারি সার্ভিস এটা কারা দিবে। তো সেই ক্ষেত্রে আমাকে ওই যে বললাম যে ফিমেল হেলথ ওয়ার্কার, হেলথ অ্যাসিস্ট্যান্টরা আছে, কমিউনিটি স্কিল্ড বার্থ অ্যাটেন্ডেন্টরা আছে। এরপরে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে যে ডেঞ্জার সিগন্যালস ডিউরিং লেবার। তো ডেঞ্জার সিগন্যালস ডিউরিং লেবারটা আমাকে প্রফে ভাইবার সবাই জিজ্ঞেস করেছিল। তো এটা হচ্ছে যে ভাইবার জন্য ইম্পর্টেন্ট, এবং অনেকেই জিজ্ঞেস করা হয়ে থাকে যে ডেঞ্জার সিগন্যালস ডিউরিং লেবার। এক্ষেত্রে আমাকে জানতে হবে যে এই জিনিসটা অনেকেই ইম্পর্টেন্ট মনে না করে অপ্ট আউট করে যায়। তো এটা আসলে অত বেশি না পারলেও হবে, মূলত যেটা ইম্পর্টেন্ট ডেঞ্জার সাইন্স ডিউরিং প্রেগনেন্সি, সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তো ডিউরিং লেবারে যে ডেঞ্জার সাইন গুলো আছে সেগুলো একবার আমরা রিডিং করে যাব, এবং কয়েকটা ডেঞ্জার সাইন অনেক বেশি ইম্পর্টেন্ট, যে হচ্ছে মেকোনিয়াম স্টেইনড লিকোর যদি আমার পার ভ্যাজাইনালি দেখা যায়, তারপর হচ্ছে কোনো একটা এক্সেসিভ শো মানে ব্লিডিং যদি বেশি হয় লেবারের সময়, অথবা অনেক সময় দেখা যায় যে মেমব্রেন রাপচার হয়ে গেছে কিন্তু ইয়া হচ্ছে না, মানে লেবারটা প্রোগ্রেস হচ্ছে না, ডায়ালেটেড হচ্ছে না ভ্যাজাইনাটা, সেটাও কিন্তু একটা ডেঞ্জার সাইন। এবং অনেক সময় দেখা যায় যে কর্ড অথবা হ্যান্ড একটা প্রোলাপস হয়ে যাচ্ছে পার ভ্যাজাইনালি, কিন্তু আমার যে বেবির হেডটা সেটা প্রোলাপস হয়নি, সেটাও কিন্তু একটা ডেঞ্জার সাইন। তো এই কয়েকটা পয়েন্ট আমরা পড়ে নিলেই হবে। এরপর হচ্ছে আমার পোস্টন্যাটাল কেয়ার। তো পোস্টন্যাটাল কেয়ারে আমি প্রথমে ডেফিনেশনটা জেনে নিব যে পোস্টন্যাটাল পিরিয়ডটা কি। যে ফ্রম দ্য এক্সপালশন অফ দ্য প্রোডাক্ট অফ প্লাসেন্টা টু 6th উইক, মানে 42 days আফটার ডেলিভারি, এই জিনিসটাই কিন্তু আসলে পোস্টন্যাটাল পিরিয়ড। এবং এই পোস্টন্যাটাল পিরিয়ডের কেয়ারটা হচ্ছে এই সময়কার মধ্যে যে কেয়ার সেটাকে মূলত পোস্টন্যাটাল কেয়ার বলে। এবং এখানে কিছু অবজেক্টিভ আছে, এবং এইখানে আসলে ইম্পর্টেন্টটা হচ্ছে কমপ্লিকেশন অফ পোস্টন্যাটাল পিরিয়ড।
পোস্টনেটাল পিরিয়ডে কিছু ইম্পর্টেন্ট কমপ্লিকেশন আছে যেগুলোর কারণে আসলে ম্যাটার্নাল ডেথ হয়ে থাকে। সেগুলো হচ্ছে যে পিউরপেরাল সেপসিস আছে, থ্রম্বোফ্লেভাইটিস আছে, সেকেন্ডারি হেমোরেজ এবং আদার। এবং এই ক্ষেত্রে সেকেন্ডারি হেমোরেজটা কিন্তু আমাকে জানতে হবে যে ঠিক 6 ঘন্টা থেকে 6 উইক পর্যন্ত, 6 ঘন্টা থেকে 6 উইক পর্যন্ত যেই হেমোরেজটা থাকে সেটাকে সেকেন্ডারি হেমোরেজ বলে। এবং এবং ইনফেকশনের ক্ষেত্রেও এটা জানতে হবে যে 3 সপ্তাহের মধ্যে জেনিটাল ট্র্যাক্টের যে ইনফেকশন সেটাকে আমি পিউরপেরাল সেপসিস বলবো। তো এইগুলাই হচ্ছে যে ছোটখাটো এই জিনিসগুলা জানতে হবে এবং এই কোয়েশ্চেনটা কিন্তু রিটেনের জন্য ইম্পর্টেন্ট। তারপর রিটার্নে আসতে পারে সেটা হচ্ছে অ্যাডভাইসেস ডিউরিং পোস্টন্যাটাল কেয়ার। অত বেশি ইম্পর্টেন্ট না, আমরা একবার শুধু জাস্ট রিডিং করে গেলেই হবে। এরপর আসে হচ্ছে যে কেয়ার অফ চিলড্রেন। কেয়ার অফ চিলড্রেনের ক্ষেত্রে ওই যে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে নিওনেট কারা, তারপর হচ্ছে ইনফ্যান্ট কারা, এবং সেই অনুযায়ী কেয়ার নিতে হবে। এবং এই ক্ষেত্রে রিটেন এবং ভাইবার জন্য বোথ যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কেয়ার অফ দ্য নিউবর্ন চাইল্ড। কেয়ার অফ দ্য নিউবর্ন চাইল্ড কিন্তু এটা ভাইভাতে ইনভ্যারিয়েবলি জিজ্ঞেস করা হয়ে থাকে যে একটা বাচ্চা মাত্র হলো এবং আমার ডক্টর হিসেবে অথবা একজন স্কিল্ড হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে আমার কি দায়িত্ব আছে। তো এটা আমাকে জানতে হবে যে একটা ইমিডিয়েট কেয়ার আছে এবং আর্লি নিওনেটাল কেয়ার আছে। তো ইমিডিয়েট কেয়ারের মধ্যে আছে প্রথমে ক্লিয়ারিং দ্য এয়ারওয়ে, তারপর ইভলিউশন অফ দ্য বেবি বাই আপগার স্কোরিং। এই ক্ষেত্রে আপগার স্কোরটা কি, আপগার স্কোরের কিছু ডিটেলস কিন্তু আমাকে জানতে হবে, যেটা নিয়ে আমি এক্ষুনি আলোচনা করছি। আগে পয়েন্টগুলা বলে নেই যে এরপর কেয়ার অফ দ্য কর্ড, কেয়ার অফ দ্য আই এর মধ্যে যে 1% সিলভার নাইট্রেট সলিউশন দিতে হবে, কেন দিব, গনোকক্কাল কনজাংটিভাইটিসের জন্য দিব, এই জিনিসগুলো কিন্তু ভাইভাতে আসলে জিজ্ঞেস করা হয়ে থাকে। তারপর যে কেয়ার অফ দ্য স্কিন, তারপর বডি টেম্পারেচার, ব্রেস্ট ফিডিং, এই জিনিসগুলো এবং আরো কিছু আর্লি নিউনেটাল কেয়ার আছে, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই ভাইবার জন্য জানতে হবে। এইবার আমরা আসি যে একটা কথা বললাম যে আপগার স্কোর। আপগার স্কোরটা আসলে মূলত কি জিনিস। প্রথমেই জানতে হবে যে আপগার স্কোরটা কখন নেওয়া হয়ে থাকে। আপগার স্কোরটা নেওয়া হয় জন্মের এক মিনিটের মধ্যে একবার আমি হচ্ছে আপগার স্কোরটা নিব। এরপর হচ্ছে 1 মিনিটের পরে আবার যখন 5 মিনিট হবে তখন আবার একটা আপগার স্কোর নিব। মানে আমি একই সাথে একটা বাচ্চার 5 মিনিটের মধ্যে দুইবার আপগার স্কোরটা ইভালুয়েট করব। তাহলে আমি কিভাবে ইভালুয়েট করব, এখানে কিন্তু 5টা পয়েন্ট আছে এবং সেই 5টা পয়েন্টে 10 নাম্বার করে স্কোর দেওয়া আছে। এভাবেই কিন্তু আমি ইভালুয়েট করব এবং পয়েন্টগুলো আছে হার্ট রেট আছে, রেসপিরেটরি এফার্ট আছে, মাসেল টোন আছে, রিফ্লেক্স রেসপন্স আছে এবং কালার আছে। সেভাবে আমি মূলত আপগার স্কোরিংটা করব এবং এখান থেকে আমি জানতে পারবো যে একটা বাচ্চা সুস্থ নাকি অসুস্থ নাকি সে ভালো আছে। তো যেসব বাচ্চার আপগার স্কোরিং এ 0 থেকে 3 আসবে তারা হচ্ছে সিভিয়ার ডিপ্রেশন হবে, যাদের 4 থেকে 6 আসবে তাদের মাইল্ড ডিপ্রেশন হবে এবং যাদের 7 থেকে 10 আসবে তাদের নো ডিপ্রেশন হবে। তো এখানে একটা আপগার স্কোরিং এর একটা চার্ট আছে, সেই চার্টটা যদি আমি ভালো করে পড়ে নিই তাহলে একবার হবে। এই জিনিসটা রিটেনে আসে না কমিউনিটি মেডিসিনে সাধারণত, কিন্তু ভাইভাতে কেউ যদি ভালো করতে চায় অনার্স মার্কিং এর জন্য তাহলে কিন্তু আপগার স্কোর জিজ্ঞেস করা হয়ে থাকে। তাহলে কেয়ার অফ দ্য নিউবর্ন চাইল্ড গেল। এরপর আসে যে লো বার্থ ওয়েট। লো বার্থ ওয়েট নিয়ে আগেও বলেছিলাম যে লো বার্থ ওয়েট এই জিনিসটা কিন্তু আমার রিটেনের জন্য ইম্পর্টেন্ট, যে ঠিক কারা হচ্ছে লো বার্থ ওয়েট এবং টাইপস অফ লো বার্থ ওয়েট। তো যেসব বাচ্চাদের ওজন আসলে 2.5 কেজির চেয়ে কম থাকে তাদেরকেই কিন্তু ডিউরিং এবং এই ওজনটা আমি ঠিক কখন নিব, যে ডিউরিং দ্য ফার্স্ট আওয়ার অফ লাইফ। যেসব বাচ্চাদের ফার্স্ট আওয়ার অফ লাইফের মধ্যে ওজন 2.5 কেজির মধ্যে থাকে তাদেরকেই কিন্তু আমি লো বার্থ ওয়েট বেবি বলবো। এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে যেসব বাচ্চার ওজন 2.5 কেজি তাদেরকে কিন্তু আমি লো বার্থ ওয়েট বলবো না, কিন্তু যাদের ওজন হচ্ছে
2499 গ্রাম, তাদেরকে লো বার্থ ওয়েট বলবো। মানে 2.5 কেজির আগ পর্যন্ত যারা, সবাই লো বার্থ ওয়েট। 2.5 কেজি থেকে শুরু করে কিন্তু বাচ্চাটা লো বার্থ ওয়েট থাকবে না। এই জিনিসটাই হচ্ছে বোঝার জিনিস এখানে। এবং এরপর আমাদেরকে জানতে হবে যে টাইপস অফ লো বার্থ ওয়েট। একটা হচ্ছে প্রি টার্ম বেবির জন্য লো বার্থ ওয়েট, যে তার সে প্রি টার্ম হয়েছে, 37 উইকস অফ জেস্টেশনের আগে হয়েছে, তাহলে হচ্ছে তার অবশ্যই বার্থ ওয়েটটা এমনিতেই কম থাকবে, যেহেতু সে একটা প্রি ম্যাচিউর বেবি সেই জন্য। এবং তাদের কিন্তু বলা যায় যে তাদের ইন্ট্রাইউটেরাইন গ্রোথ নর্মাল ছিল, এবং এই লো বার্থ ওয়েট বেবির গুলোর কিন্তু সার্ভাইভাল রেট মোটামুটি ভালো। কিন্তু যাদের স্মল ফর ডেট বেবি, এরা কিন্তু হচ্ছে টার্ম এবং প্রি টার্ম যেটাই থাকুক, তাদের ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রেট কিন্তু কম, এবং এদের সার্ভাইভাল রেট প্রি টার্ম বেবির চেয়েও কিন্তু একটু কম, যেহেতু তাদের কোনো একটা সাধারণত নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকে, এবং সেজন্য তাদের গ্রোথটা কম থাকে। এরপর আমাদের একটা শর্ট নোট আসতে পারে যে স্মল ফর ডেট বেবিস কি। তো এই ক্ষেত্রে আমরা কজ গুলো জেনে নিব যে ঠিক কি কি কারণে লো বার্থ ওয়েট বেবি হয়। এই কজেস অফ লো বার্থ ওয়েট বেবি, অথবা আমরা বলতে পারি রিস্ক ফ্যাক্টরস ফর লো বার্থ ওয়েট বেবি, এই জিনিসটা কিন্তু রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং আমরা যদি কজগুলো দেখতে চাই তাহলে কিন্তু দেখবো যে কিছু ম্যাটারনাল ফ্যাক্টর আছে, যে মূলত ম্যাটারনাল যে ফ্যাক্টরগুলো, ম্যালনিউট্রিশন, এনিমিয়া, মায়ের মাল্টিপল প্রেগনেন্সির জন্য, তারপর হচ্ছে যে বিভিন্ন মেডিকেল কমপ্লিকেশনের জন্য, এগুলোর জন্য কিন্তু মূলত বাচ্চার লো বার্থ ওয়েট হয়। এবং একই সাথে বিভিন্ন সোশিও ইকোনমিক ফ্যাক্টরের জন্যও কিন্তু লো বার্থ ওয়েট হয়ে থাকে। তো এইখান থেকে আমরা ডেফিনেশন জানলাম, টাইপ জানলাম, কজেস জানলাম। এরপর আমাদেরকে জানতে হবে যে প্রিভেনশন অফ লো বার্থ ওয়েট বেবি। তো প্রিভেনশনটাও আসলে ভাইভাতে একেবারেই এটা জিজ্ঞেস করে না। ভাইভাতে যেটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে যে ম্যানেজমেন্ট অফ এ বেবি উইথ লো বার্থ ওয়েট, যেটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট। আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই ক্ষেত্রে আমার একটা লো বার্থ ওয়েট বেবি আসলো হসপিটাল সেটিং এ, আমার কি কর্তব্য হবে, যে আমি বাচ্চাটাকে কিভাবে ম্যানেজ করব। তো এইখানে 2 ভাগে ভাগ করা হয় বাচ্চাগুলাকে। একটা বাচ্চা হচ্ছে যে যারা 2 কেজির নিচে একেবারে ছোট, এবং আরেক ধরনের বাচ্চা যারা 2 থেকে 2.5 কেজির মধ্যে। তো যারা 2 কেজির নিচে তাদেরকে দেখা যায় যে প্রথমে হচ্ছে নিউনাটাল কেয়ার এনআইসিইউ তে নিয়ে যায়, যে সেখানে ইন্টেন্সিভ এনআইসিইউর যে ইনকিউবেটর আছে সেখানের মধ্যে রাখা হয়। এবং হচ্ছে তারা যখন তাদের ওজনটা যখন একটু বাড়ে, তখন হচ্ছে তাদেরকে সেকেন্ড গ্রুপে যে ম্যানেজ করা হয় সেভাবে নিয়ে নেওয়া হয়। তো সেকেন্ড গ্রুপে কিভাবে ম্যানেজ করা হয়, সেখানে হচ্ছে যে প্রথমে আমি ইন্টেন্সিভ কেয়ারের মধ্যে আমার কি কি আছে, ইনকিউবেটরি কেয়ার, মানে একটা ইনকিউবেটরের মধ্যে এমন ভাবে রাখতে হবে যাতে বাচ্চাটার যে টেম্পারেচারটা আছে, তার যে হিউমিডিটি লাগবে এবং অক্সিজেনটা লাগবে, সেটা কিন্তু প্রপারলি সাপ্লাই হয়। তারপর ফিডিং। ফিডিং এর ক্ষেত্রে যেহেতু এই বাচ্চাগুলোর আসলে এত বেশি শক্তি নেই যে তারা ব্রেস্ট ফিডিং করতে পারবে, সেই ক্ষেত্রে তাদেরকে সাধারণত নেজাল ক্যাথেটার দিয়ে কিন্তু ফিডিং করা হয়। এই জিনিসটা ইম্পর্টেন্ট যে এই ইন্টেন্সিভ কেয়ারে বাচ্চাদেরকে নেজাল ক্যাথেটার দিয়ে ফিডিং করা হয়, কিন্তু যদি সে ব্রেস্ট ফিড করতে পারে তাহলে তাকে ব্রেস্ট ফিডিং করানো হবে। তারপর হচ্ছে প্রিভেনশন অফ ইনফেকশন। এই গেল হচ্ছে লো বার্থ ওয়েট বেবি। তারপরে যে টপিকটা সেটা হচ্ছে একটা গ্রোথ চার্ট। গ্রোথ চার্টটা, এই টপিকটা, এই যে আমি যে গ্রোথটা ইভালুয়েট করব, বাচ্চা তো হয়ে গেছে, তারপর হচ্ছে লো বার্থ হলে, তারপর লো বার্থ হওয়ার পর তার যে গ্রোথটা ইভালুয়েট, সেখানের মধ্যে একমাত্র ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা হচ্ছে এই যে গ্রোথ চার্টটা এবং হচ্ছে ইউজ অফ গ্রোথ চার্ট। তো গ্রোথ চার্ট সম্পর্কে প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই গ্রোথ চার্টটা কিন্তু ডাব্লিউএইচও দিয়ে ডাব্লিউএইচও দিয়ে প্রোভাইড করা হয়েছে। এবং এই ক্ষেত্রে একটা গ্রোথ চার্টের যদি আমরা ছবি সামনে নিয়ে দেখতে পারি, আমরা জানি যে আমরা যে পেডিয়াট্রিক ওয়ার্ডে গিয়েছিলাম, সেখানে কিন্তু সবাইকে একটা গ্রোথ চার্ট দেওয়া হয়েছিল। তো সেটা দেখে দেখে যদি আমি পড়তে পারি আমার জন্য ভালো হবে। তো সেইখানে যদি আমি দেখি, উপরে একটা আপার রেফারেন্স কার্ভ আছে এবং নিচে একটা লোয়ার রেফারেন্স কার্ভ আছে। এবং এই কার্ভগুলার ক্ষেত্রে এই কার্ভগুলা কেন দেওয়া হয়, এই কার্ভগুলার চেয়ে নিচে যদি যায় তাহলেই কিন্তু হচ্ছে মূলত তার গ্রোথটা ঠিক মতো হচ্ছে না।
এটাই হচ্ছে মূলত গ্রোথ চার্ট থেকে আসলে শুধু এই দুটো কার্ভ সম্পর্কেই জানতে হবে। তবে গ্রোথ চার্ট থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ইউজেস অফ গ্রোথ চার্ট। এই জিনিসটা কিন্তু রিটেনে অনেক আসে যে ইউজেস অফ গ্রোথ চার্ট বলো। তো প্রথমেই আমরা জানি যে একটা গ্রোথ চার্ট দিয়ে আমি কি জানতে পারি, যে গ্রোথ মনিটরিং সম্পর্কে জানতে পারবো। তারপর হচ্ছে আমি কোনো একটা বাচ্চার কোনো হাই রিস্ক চিলড্রেন নাকি সেটাও কিন্তু আমরা জানতে পারবো, যে সেজন্য এটা একটা ডায়াগনস্টিক টুল হিসেবেও ইউজ হয়। তারপর হচ্ছে যে কোনো প্ল্যানিং এন্ড পলিসি মেকিং এর জন্য গ্রোথ চার্টটা ইউজ করা যেতে পারে, যে আমার যে এক্সিস্টিং এমসিএচ আছে সেটা বাচ্চাদের জন্য উপকারী নাকি, যদি উপকারী না হয় তাহলে আমি সেটা চেঞ্জ করব, প্ল্যানিংটা চেঞ্জ করব। তারপর এডুকেশনাল টুল হিসেবে থাকতে পারে, টুল অফ অ্যাকশন হিসেবে থাকতে পারে। তারপর হচ্ছে যে ইফেক্টিভনেস অফ যে এখন যে মেজার গুলো আছে সেগুলো হয় নাকি সেটা আমি ইভালুয়েট করতে পারবো। তারপর হচ্ছে টুল ফর টিচিং হিসাবেও কিন্তু আমি গ্রোথ চার্টটাকে ইউজ করতে পারবো। তাহলে গ্রোথ চার্টটা থেকে শুধু প্রথমে ডেফিনেশনটা আর ইউজেস অফ গ্রোথ চার্ট পড়লেই হবে। গ্রোথ চার্টের টপিকটা গেল, এরপর আসি আমরা ব্রেস্ট ফিডিং এ। ব্রেস্ট ফিডিংটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এইখানে কিছু কোয়েশ্চেন আছে যে কোয়েশ্চেন গুলো আসলে আমাদেরকে ভাইভা এবং রিটেন দুইটাতেই জিজ্ঞেস করে। যেমন আমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলতে আমরা কি বুঝি। তো এক্সক্লুসিভ এবং এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর ডিউরেশনটা কি। তো আমরা জানি যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হচ্ছে এমন একটা যেখানে হচ্ছে বেবিকে আসলে আমি শুধুই ব্রেস্ট মিল্ক দিব, ইভেন একটা ড্রপ অফ ওয়াটার আমরা দিতে পারবো না, এবং এই ক্ষেত্রে 6 মাস পর্যন্ত বাচ্চাকে শুধুই ব্রেস্ট ফিডিং করানো হবে। সেটাই হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। তাহলে এই ক্ষেত্রে আরো একটা কোয়েশ্চেন এসে যেতে পারে যে তাহলে কলোস্ট্রামটা কি। তাহলে ব্রেস্ট মিল্কটার মধ্যে ব্রেস্ট মিল্ক সম্পর্কে যখন আমরা জানবো তাহলে প্রথমে আসবে যে কলোস্ট্রামটা কি। তো কলোস্ট্রাম হচ্ছে যে এমন একটা সিক্রেশন অফ ব্রেস্ট ফলোয়িং দ্য চাইল্ড বার্থ ফর দ্য ফার্স্ট 2 to 3 days। 2 to 3 days এর মধ্যে আমি যে ব্রেস্ট মিল্কটা পাবো সেটা কিন্তু কলোস্ট্রাম। এবং এই ক্ষেত্রে আমাকে জানতে হবে যে কলোস্ট্রাম এবং নর্মাল যে ব্রেস্ট মিল্ক দুইটার কম্পোজিশন কিন্তু সেম না। যেমন কলোস্ট্রামের মধ্যে আমার প্রোটিন, তারপর হচ্ছে মিনারেলস অনেক বেশি হাই থাকবে, ফ্যাট কন্টেন্ট কিন্তু অনেক কম থাকবে। এবং এই ক্ষেত্রে সেটা মনে রাখতে হবে। এবং এই কম্পোজিশনের মধ্যে আমাকে জানতে হবে প্রোটিন আছে, সুগার আছে, মিনারেল আছে। তবে অ্যান্টিবডিটা কিন্তু ইম্পর্টেন্ট, যে সিক্রেটরি আইজিএ অ্যান্টিবডি কলোস্ট্রামে থাকে, তারপর ফ্যাটও থাকে। তারপর হচ্ছে এই গেল হচ্ছে কলোস্ট্রাম সম্পর্কে। তারপর আমাদেরকে ব্রেস্ট মিল্ক সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে পারে, যে হচ্ছে কাউ মিল্ক এবং ব্রেস্ট মিল্কের মধ্যে কম্পেয়ার করতে বলে, যে আমি একটা বাচ্চাকে কাউ মিল্ক কেন দিচ্ছি না ব্রেস্ট মিল্কই দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রোটিন, ব্রেস্ট মিল্কের যে প্রোটিনটা সেটা কিন্তু ইজিলি ডাইজেস্টেড হয়, কিন্তু কাউ মিল্কের প্রোটিনটা কিন্তু হার্ড টু ডাইজেস্ট। সেজন্য দেখা যায় যে আমি বাচ্চাকে কাউ মিল্ক দিলে সে কিন্তু তার দেখা যায় খুব পেটে ব্যথা করে, অথবা বাওয়েলের কিন্তু অনেক সমস্যা হয়। তারপর হচ্ছে ব্রেস্ট মিল্কের মধ্যে অনেক আয়রন থাকে, যেটা কাউ মিল্কে অনেক কম থাকে। সেজন্য যারা কাউ মিল্ক জন্ম থেকে খেয়ে থাকে ওদের এনিমিয়া হয়। তারপর ক্যালসিয়াম কন্টেন্টও বেশি থাকে, ভিটামিন এ, ভিটামিন সি এগুলাও কিন্তু কাউ মিল্কের চেয়ে ব্রেস্ট মিল্কে বেশি থাকে। তো এই জিনিসগুলো বলতে পারে। এরপর হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, যেটা ভাইবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যে অ্যাডভান্টেজেস অফ ব্রেস্ট মিল্ক, এবং অ্যাডভান্টেজের সাথে সাথে কিন্তু ডিসঅ্যাডভান্টেজেস অফ ব্রেস্ট ফিডিংও জানতে চায়। তো অ্যাডভান্টেজেস অফ ব্রেস্ট ফিডিং এর মধ্যে কিছু অ্যাডভান্টেজ, বেনিফিটস অফ বেবি আছে এবং বেনিফিটস অফ মাদার আছে, এবং এই জিনিসটা কিন্তু আলাদা আলাদা করে বলতে হবে যে বেবির কি কি বেনিফিট আছে। তো প্রথমে আমি বলেছি যে ব্রেস্ট মিল্ক আসলে বাচ্চার একটা কমপ্লিট ফুড, এবং ব্রেস্ট মিল্ক নিলে বাচ্চার কিন্তু অন্য কোনো ফুডের দরকার হয় না। এবং এটা আরো বেশি ভালো যে এখানে কিন্তু ব্রেস্ট মিল্কটা হাইজেনিক থাকে, যেহেতু আমি এটা কোনো একটা বাটিতে বা কোনো কিছুতে নিচ্ছি না, যে কোনো ইনফেকশাস এজেন্ট দিয়ে কন্টামিনেশনের চান্স কিন্তু অনেক কম। এবং টেম্পারেচারটা সাধারণত আমরা বাইরে থেকে কোনো ফর্মুলা মিল্ক দিলে সেই ক্ষেত্রে কিন্তু টেম্পারেচারটা দেখা যায় অনেক সময় ঠান্ডা অথবা বেশি গরমও হয়ে যেতে পারে, কিন্তু
ব্রেস্ট মিল্কটা যেহেতু সরাসরি আমার ব্রেস্ট থেকেই আমি এক্সপ্রেস করছি, এক্ষেত্রে কিন্তু কারেক্ট বডি টেম্পারেচারটাই পাওয়া যায়। তারপর হচ্ছে নিউট্রিশনাল রিকোয়ারমেন্টও ব্রেস্ট মিল্কে ভালো পাওয়া যায়। তারপর ব্রেস্ট মিল্কে কিছু অ্যান্টি মাইক্রোবিয়াল ফ্যাক্টর আছে, যেটা এইমাত্র বলেছি, ইমিউনোগ্লোবিউলিন এ আছে, এছাড়াও লিম্ফোসাইট আছে, তারপর লাইসোজাইম আছে, ল্যাক্টোফেরিন আছে, এগুলো। এবং এবং এই বাচ্চাগুলো দেখা যায় যে ওবেসিটির যে টেন্ডেন্সি সেটা কিন্তু কম থাকে। এবং বাচ্চার জন্য সাকিং কিন্তু একটা গুড এক্সারসাইজ, এবং এই জিনিসটা কিন্তু বাচ্চা এবং মায়ের মধ্যে একটা গুড বন্ডিং ফরমেশন করে। এবং তাহলে দেখা যাচ্ছে যে বাচ্চার জন্য ব্রেস্ট ফিডিং কিন্তু অনেক বেশি বেনিফিশিয়ারি, এবং মায়ের জন্য যে বেনিফিশিয়ারি সে পয়েন্টগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। যে দেখা যায় ব্রেস্ট ফিডিং কিন্তু ব্রেস্ট মিল্ক যে আসে সেটা কিন্তু একটা নিউরো হরমোনাল একটা মেকানিজম, এবং সেই মেকানিজমের কারণে কিন্তু মায়ের পোস্টপার্টাম হেমোরেজের যে ঝুঁকিটা সেটা কিন্তু কমে যায়, এবং এনিমিয়ার ঝুঁকিও কমে যায়, এবং একই সাথে মায়ের ইমিউন সিস্টেমটাও বুস্ট আপ হয়। এবং ব্রেস্ট ফিডিং যত সময় পর্যন্ত করা হয় দেখা যায় যে এটা একটা আম, কন এটা যে কনসেপশন যে নেওয়া হয়ে থাকে, মানে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কিন্তু এটা একটা প্রিভেন্ট করে, এবং সেই ক্ষেত্রে এটা ডিলেস দ্য নেক্সট প্রেগনেন্সি হয়ে থাকে। এবং এটা কিন্তু এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট যে ইট রিডিউসেস দ্য ইনসুলিন অফ ডায়াবেটিক মাদার। যে ডায়াবেটিক মাদাররা যে সাধারণত ইনসুলিন নেয়, তারা যদি ব্রেস্ট ফিডিং করিয়ে থাকে তাহলে কিন্তু তাদের বাইরের থেকে যে ইনসুলিনটা নিতে হয় সেটা কিন্তু কমানো থাকে, কমিয়ে নিতে হবে। তারপর হচ্ছে যে মাদেরকে ওভারিয়ান এন্ড ব্রেস্ট ক্যান্সার এবং অস্টিওপোরোসিস থেকে প্রোটেক্ট করে কিন্তু এই ব্রেস্ট ফিডিং। অনেক বেনিফিট যেহেতু দেখা যাচ্ছে, তবে কিছু ডিসঅ্যাডভান্টেজ অফ ব্রেস্ট ফিডিংও আছে। এবং সেইখানে কিছু আছে, যেমন ক্র্যাকড নিপেল হতে পারে, ব্রেস্ট অ্যাবসেস হতে পারে, অনেক বেশি পেইনফুল। তারপর হচ্ছে যে ব্রেস্ট ফিড বেবিসকে কিন্তু অনেক বারে বারে খাওয়াতে হয়, কারণ অনেক সময় তারপর হচ্ছে কিছু মেডিকেশন আছে যেগুলো হচ্ছে ব্রেস্ট মিল্ক দিয়ে পাস হয়ে যেতে পারে, এবং বাচ্চার ক্ষেত্রে কিন্তু অ্যাডভার্স ইফেক্ট ফর্মেশন করতে পারে। যেমন আমরা জানি যে মরফিন কিন্তু ব্রেস্ট মিল্ক দিয়ে পাস হতে পারে। তারপর ব্রেস্ট ফিড মাদারকে কিন্তু একটা ব্যালেন্স ডায়েট নিতে হয়, যেটা আসলে আমাদের যে লো সোশিও ইকোনমিক কন্ডিশন সেখানে মেনটেন করা ক্ষতি হয়ে যায়। এরপর আরো একটা জিনিস হতে পারে, আরো একটা জিনিস জিজ্ঞেস করে, সেটা হচ্ছে যে হোয়াট ইজ মিল্ক ইনজুরি। মিল্ক ইনজুরিটা আসলে কিছুই না। আমরা জানি যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং আমাদেরকে 6 মাস করাতে হবে, এরপর 6 মাসের পরেই কিন্তু আমরা আস্তে আস্তে উইনিং করতে থাকবো, এবং সাথে সাথে আমরা অন্যান্য ফুড দিতে থাকবো। কিন্তু আমি যদি এমন করি যে আমি সাপ্লিমেন্টারি ফুড না দিয়ে 2 বছর পর্যন্ত তাকে শুধু ব্রেস্ট মিল্ক দিয়ে দিলাম, তাহলে কিন্তু তার বিভিন্ন নিউট্রিশনের ডেফিসিয়েন্সি হতে পারে। কারণ এই ব্রেস্ট মিল্কটার যে নিউট্রিশনাল কম্পোনেন্ট সেটা শুধুমাত্র 6 মাস পর্যন্ত বাচ্চাকে কমপ্লিট ফুড হিসেবে দিতে পারে, এরপর কিন্তু অন্যান্য সাপ্লিমেন্টেড ফুড লাগবে। তো সেটাই হচ্ছে, প্রলং টাইম পর্যন্ত আমি যদি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাই তাহলে একটা অ্যাডভার্স ইফেক্ট পাওয়া যাবে, সেটাই হচ্ছে মিল্ক ইনজুরি। তারপরে হচ্ছে আরেকটা ছোট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে হোয়াট ইজ রুমিং ইন। সেটা আসলে কিছুই না, মায়ের বেডের পাশে বাচ্চার বেডকে রাখাকেই হচ্ছে রুমিং ইন বলে, এবং রুমিং ইন এর অ্যাডভান্টেজ জানতে চায়। এরপর ব্রেস্ট মিল্কের অ্যাডভান্টেজ জানতে পারলাম। তারপর আমরা জানি এই যে মাত্র আমরা ওয়েনিং সম্পর্কে জানলাম, যে এই ওয়েনিং সম্পর্কে কিন্তু এরপর জানতে চাই যে হোয়াট ইজ ওয়েনিং এবং কিভাবে ওয়েনিং করতে হবে। তো ওয়েনিংটা আসলে কিছুই না, একটা বাচ্চা 6 মাস পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড করবে, এরপর হচ্ছে আস্তে আস্তে আমি ব্রেস্ট ফিডিং এর পরিমাণ কমিয়ে দেব, এবং আদার সাপ্লিমেন্টারি ফুড উইচ ইজ রিচ ইন প্রোটিন অ্যান্ড আদার নিউট্রিয়েন্ট সেটা দিতে থাকবো। এটাকে হচ্ছে ওয়েনিং বলে। এবং এখান থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে ওয়েনিং এ হিসেবে কি কি ফুড নিব, যেমন কাউজ মিল্ক আছে, ফ্রুট জুস আছে, সফট কুকড রাইস আছে, সিরিয়ালস এন্ড পালসেস আছে, এগুলো। এরপর জানতে চাই যে ইম্পর্টেন্স অফ ওয়েনিং কি। এটা আসলে এই মাত্রই আমি বলেছি যে আমি যদি শুধুই ব্রেস্ট মিল্ক দিই তাহলে নিউট্রিশনাল সবগুলা থাকে না, এবং বিশেষভাবে প্রোটিন ডেফিসিয়েন্সি হয়। তো এই জন্যই আসলে আমি ওয়েনিং করে থাকি, এবং আমার এক্ষেত্রে জানতে হবে যে প্রপার উইনিংটা কিভাবে করতে হবে।
এরপর আরো কিছু ছোট ছোট টপিক আছে যেগুলো আসলে জিজ্ঞেস করতেও পারে নাও করতে পারে। সেখানের মধ্যে একটা হচ্ছে যে ইমার্জেন্সি অবস্ট্রাকটিভ কেয়ার। তো এই ইমার্জেন্সি অবস্ট্রাকটিভ কেয়ারটা আসলে যদি রিটেনে যদি আসেও তাহলে শুধুমাত্র এই একটা কোয়েশ্চেন নিয়ে আসবে যে এলিমেন্টস অফ ইমার্জেন্সি অবস্ট্রাকটিভ কেয়ার। তো এলিমেন্টের মধ্যে তিনটাই আছে, একটা ফার্স্ট এড আছে, একটা বেসিস ইমার্জেন্সি অবস্ট্রাকটিভ কেয়ার আছে, আর একটা কম্প্রিহেন্সিভ ইমার্জেন্সি অবস্ট্রাকটিভ কেয়ার আছে। এই জিনিসগুলো আমরা শুধুমাত্র পড়ে যাব যদি রিটেনে আসে তাহলে তো ভালো, আর যদি না আসে তাহলে তো আরো বেশি ভালো। তো ফার্স্ট এইডের মধ্যে আমরা জানি এখানে আছে যে অক্সিটোটিক ড্রাগ আছে যেটা হচ্ছে হেমোরেজ কন্ট্রোলের জন্য আমরা ইউজ করব। তারপর অ্যান্টিবায়োটিক আছে ইনফেকশনের জন্য আমরা ইউজ করব, এবং সিডাটিভ যেটা হচ্ছে এক্লাম্পসিয়া যদি হয়ে যায় তখন যদি একটা কনভালশন হয় তাহলে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমি সিডেটিভ ইউজ করব। তারপর কিছু বেসিক ইওসি আছে এবং কিছু কম্প্রিহেন্সিভ ইওসি আছে যেখানে আসলে মূলত হায়ার যে স্কিলড জিনিসগুলো যে সিজারিয়ান সেকশন, ব্লাড ট্রান্সফিউশন এগুলো থাকবে। তো ইমার্জেন্সি অবস্ট্রাকটিভ কেয়ার থেকে এগুলো পড়লেই হবে। তো এটাই আসলে আমাদের আজকে ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ারের লাস্ট টপিক ছিল। অনেক বিশাল বড় একটা চ্যাপ্টার ছিল, সেজন্য আসলে সবকিছু ডিটেলসে বলা পসিবল হয়নি। আশা করি যারা লাস্ট পর্যন্ত দেখেছেন তারা উপকৃত হবেন, এবং আমি শুধু ইম্পর্টেন্ট টপিকগুলোই বলার চেষ্টা করেছি। অসংখ্য ধন্যবাদ আপু, আমাদেরকে এত সুন্দর করে সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপু আমাদের নেক্সট দেখা হবে, এবং সবাই আজকে যতক্ষণ ছিল সবার অনেক অনেক উপকার হয়েছে। তাহলে এর মাঝেই আমরা আমাদের সেশন শেষ করে ফেলি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সবাইকে। জি, আসসালামু আলাইকুম সবাইকে।